সবাইকে শুভ সন্ধ্যা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের এই অর্গান অফ মেডিসিন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা অর্গাননের থেকে আলোচনা করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব অ্যাফোরিজম নাম্বার 115, 16 এবং 17। অ্যাফোরিজম গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আজ আমরা একটা অন্য চ্যাপ্টারে প্রবেশ করতে চলেছি। অন্য চ্যাপ্টারে বলতে আমাদের 116 নম্বর অ্যাফোরিজম থেকে যেটা আলোচিত হবে সেটা আমাদের ট্রিটমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটা আমরা যখন আলোচনা করব তখন আশা করি সকলে অনুভব করবো সে বিষয়টি। তো আমরা একটু যদি অতীতে আমাদের গত সপ্তাহে যে ক্লাস হয়েছে সেটা যদি একটু আলোচনা করি, আসলে এটা প্রয়োজনও। কারণ হচ্ছে আমাদের আজকের ক্লাসের সাথে এগুলো যদি একটু লিঙ্কেজ আমরা করতে পারি, তাহলে বোধহয় আমাদের ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়। তা আসলে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম সেখানে আসলে ওষুধ প্রুভিং এর অনেক বিষয়গুলো দেখেছিলাম, টক্সিকোলজির অনেক বিষয় আমরা কিন্তু গত সপ্তাহে আলোচিত হয়েছে বা বিগত কয়েকটা ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের মানব শরীরের উপর যখন ড্রাগ প্রুভিং করা হয়েছে সেই সমস্ত প্রুভিং এর ক্ষেত্রে ওষুধ সমূহ বা ওই ভেষজটা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেই সংক্রান্ত বিষয়ে আমাদের হ্যানিম্যান স্যার খুব স্পষ্টভাবে বিভিন্ন দিক তুলে ধরেছিলেন। তো সেই সব ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি, যেমন মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়ার বিষয়গুলো এসেছিল, যে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এটা আপনার ওষুধের একটা মুখ্য ক্রিয়া। তো সেই মুখ্য ক্রিয়াগুলো কে আবার আমরা যেন ভালোভাবে বুঝতে পারি তার জন্য স্যার আবার অ্যাফোরিজমে উল্লেখ করেছেন 62 থেকে 67 নম্বর অ্যাফোরিজম গুলো পড়ার জন্য, অর্থাৎ আপনাদের ফার্স্ট ইয়ারে যে সিলেবাস ছিল সেখানে সাথে লিখে। অ্যাকচুয়ালি অর্গাননটা যখন বারবার পড়া হয় তখন কিন্তু এই সত্যতাটা উপলব্ধি করা সম্ভব হয়। কোন সত্যতা? সেটা হচ্ছে অর্গাননের প্রত্যেকটা আপনার অ্যাফোরিজম একটার সাথে যে একটা ইন্টারলিঙ্কেজ, সেই জিনিসটা আপনি যেদিন ধরতে পারবেন, বুঝতে পারবেন, তখন বুঝবেন যে না, আপনি অর্গাননটা মোটামুটি একটু বুঝতে পেরেছেন। সেটা কেমন? যেমন ধরুন, এই যে আপনার 100 আপনার 12, 13, 14 এখানে এসে আবার আমাদেরকে 62 থেকে 67 পর্যন্ত স্যার আমাদেরকে এখানে মেনশন করেছেন, কিন্তু এমন অনেক অ্যাফোরিজম রয়েছে যেখানে হয়তো মেনশন করেননি, কিন্তু সেই তুমি খালি যত পারো খালি দ্রুত আসো। কেউ কি কিছু বলছেন? একটু আনমিউট করে দিন তো, সম্ভবত কেউ মানে আনমিউট হয়ে গেছে, একটু মিউট করে দেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন এটা পড়বো, বারবার অধ্যয়ন করব, তখন একটা জিনিস বুঝতে পারবো যে এরকম মেনশন করা না থাকলেও অনেক অ্যাফোরিজম আছে যে অ্যাফোরিজম গুলো হয়তো দূরবর্তী বা পূর্ববর্তী, অনেক পূর্ববর্তী কোন অ্যাফোরিজমের সাথে লিঙ্কেজ রয়েছে। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ তারই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচনাটা শুরু করবো। চলুন আমরা একটু আগাই। আজ আমরা আলোচনা শুরু করব অ্যাফোরিজম নম্বর 115 থেকে। এখন 115 নম্বর অ্যাফোরিজমে স্যার আসলে কি বলছেন আমাদের? 115তে যে জিনিসটা আলোচনা করছেন সেটা আসলে গত ক্লাসেরই ধারাবাহিকতায় 114, 13 বা 12 এই অ্যাফোরিজম গুলোতে আলোচিত প্রসঙ্গের একটা সমাপ্তি হচ্ছে 115 নম্বর অ্যাফোরিজম। 115 নম্বর অ্যাফোরিজমটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাই বা বুঝতে পারি সেটা হচ্ছে এমন, এখানে আসলে আমরা যেন অনেক ক্ষেত্রেই মানে এই মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়াকে আমরা যেন এটা আলাদা করতে যেন আমাদের অসুবিধা না হয় তার জন্য স্যার আসলে এই অ্যাফোরিজমটা এখানে অবতারণা করেছে। সেটা কেমন? বিষয় হচ্ছে আমরা যদি মুখ্য ক্রিয়া এবং গৌণ ক্রিয়ার যে সংজ্ঞা বা মুখ্য ক্রিয়া বা গৌণ ক্রিয়ার যে ফাংশন
এটাকে যদি আমরা একটু উপলব্ধি করি বা একটু রিকল করি, তাহলে আমরা দেখতে পাই কি, যখন কোনো ভেষজ মানব শরীরের উপর প্রয়োগ করা হয়, সেই ভেষজটি মানব শরীরের উপর একটা প্রভাব বিস্তার করে, তথা সে অনেকগুলো লক্ষণ প্রডিউস করে, উৎপাদন করে। এই যে ক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে মুখ্য ক্রিয়া বা প্রাইমারি অ্যাকশন। এখন এই মুখ্য ক্রিয়ার প্রেক্ষাপটে বা এর প্রতি উত্তরে আমাদের যে ভাইটাল ফোর্স, সে একটা ক্রিয়া প্রদর্শন করে। এই যে প্রতিক্রিয়াটা প্রদর্শন করে আমাদের জীবনী শক্তি, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন তথা গৌণ ক্রিয়া। আচ্ছা, এইটা কেন আমাদের এখানে আলোচ্য বিষয়? কারণ যখন মুখ্য ক্রিয়া কার্যকর হয়, অনেকের মধ্যে মনে হতে পারে যে এখানে বোধহয় মানে ওষুধটাই গুরুত্বপূর্ণ বা ঔষধই এটা ঘটাচ্ছে। কিন্তু মুখ্য ক্রিয়া বলুন, মানে একটা কথা আমি বলে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই খুবই প্রাসঙ্গিক এই কথাটা, এটা মাথায় রাখতে হবে, যেন কখনো এই ভুলটা আমাদের না হয় যে এটা ওষুধের ক্রিয়া আর এটা ভাইটাল ফোর্সের ক্রিয়া। হ্যাঁ, আমরা বোঝার স্বার্থে বলছি, কিন্তু এখানে একটা গভীর বিষয় রয়েছে, সেটা হচ্ছে ওষুধ প্রয়োগজনিত কারণে লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে ঠিকই, এবং তার প্রেক্ষাপটে জীবনী শক্তি আর একটা প্রতিক্রিয়া প্রদর্শন করছে ঠিকই, কিন্তু কোনোটাই কিন্তু জীবনী শক্তি ব্যতীত নয়। যেন আমরা, মানে এই কথাটা বলার তাৎপর্য হচ্ছে আমরা যেন কখনো মনে না করি যে যে ক্রিয়াটা ভেষজ প্রয়োগের পরে দেখা যাচ্ছে এটা ভেষজই ক্রিয়া, এটা আমরা ডিফাইন করছি এটা ভেষজের ক্রিয়া। কেন করছি? কারণ ভেষজ প্রয়োগ না হলে এই সিমটম গুলো প্রদর্শিত হতো না, সেজন্য বলছে এটা ভেষজের ক্রিয়া। বাট জীবনী শক্তি যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু কোনো ভেষজই কোনো কিছু প্রদর্শন করতে পারে না। অর্থাৎ মূল কথাটা হচ্ছে এটা, জীবনী শক্তির উপস্থিতিতে ভেষজ বিভিন্ন ধরনের ক্রিয়া প্রদর্শন করতে পারে, এবং ওই যে ক্রিয়াটা প্রদর্শন করে সেটাকে আমরা বলছি প্রাইমারি অ্যাকশন বা মুখ্য ক্রিয়া। এবং ওইটার প্রেক্ষিতে যখন ভেষজ আমাদের শরীরে প্রয়োগকৃত হয়, তখন সে যে লক্ষণগুলো প্রকাশ করে বা যে লক্ষণগুলো প্রডিউস করে, সেই লক্ষণগুলোর প্রেক্ষাপটে আমাদের ভাইটাল ফোর্স একটা রেসপন্স করে, এটাকে বলছে গৌণ ক্রিয়া। এই অ্যাফোরিজমে এটার সাথে এটা সম্পর্কটা কি? এই অ্যাফোরিজমে এই আলোচনাটার সম্পর্ক হচ্ছে এই, যেহেতু মুখ্য ক্রিয়া বা ভেষজ প্রয়োগের পরে একটা লক্ষণ প্রডিউস হচ্ছে, তার প্রেক্ষাপটে আমাদের জীবনী শক্তি আর একটা প্রতিক্রিয়া প্রদর্শন করছে, সেটা আমরা যদি একটু বুঝতে চাই, তাহলে আমরা সেই ৬২ থেকে ৬৭ নম্বর অ্যাফোরিজমে যে উদাহরণগুলো স্যার ওখানে উল্লেখ করেছেন, যেমন ধরুন আপনার হাত যদি আপনি গরম পানিতে রাখেন, তাহলে হাতটা কিছুক্ষণের মধ্যে দেখবেন অপেক্ষাকৃত অন্যান্য অংশের তুলনায় অধিক গরম হয়ে যাচ্ছে। এই যে গরম পানিতে রাখলেন, এটা হচ্ছে ওই গরম পানির মুখ্য ক্রিয়া। আপনি যখন হাতটা বের করলেন এবং আপনি কাপড় দিয়ে মুছবেন, তখন দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই অংশটা, যে অংশটা আপনি গরম পানিতে রেখেছিলেন, সেই অংশটি অপেক্ষাকৃত অন্যান্য অংশের তুলনায় আপনার অধিক ঠান্ডা হয়ে গেছে। এই যে ঠান্ডা হলো, এটাই হচ্ছে আপনার গৌণ ক্রিয়া, এটা হচ্ছে ভাইটাল ফোর্সের অ্যাকশন। অর্থাৎ মুখ্য ক্রিয়ার প্রেক্ষাপটে একটা বিপরীতধর্মী একটা প্রতিক্রিয়া আমাদের ভাইটাল ফোর্স প্রদর্শন করে। কিন্তু এই কথাটি এই অ্যাফোরিজমের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই জায়গায়, এই একটা পয়েন্টে, যেহেতু এরকম বিপরীতধর্মী ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শিত হয়, আমরা যেন ভুল না করে বসি কোন কোন মেডিসিনের ক্ষেত্রে দেখা গেছে ভেষজ প্রয়োগের পরে যে ধরনের লক্ষণ প্রডিউস হচ্ছে, তার কিছুক্ষণ পরে তার ঠিক বিপরীতধর্মী লক্ষণ প্রডিউস হচ্ছে। তখন মনে হতে পারে আমাদের যে এটা হচ্ছে ভেষজের ক্রিয়া, যেটা প্রথমে দেখা গেছে, আর কিছুক্ষণ পরে যেটা প্রতিক্রিয়া বিপরীতধর্মী প্রদর্শন করছে, এটা আমাদের ভাইটাল ফোর্সের ক্রিয়া বা প্রতিক্রিয়া। এটা যেন না হয়। এই কথাগুলো সঠিক, কিন্তু অনেক মেডিসিনের ক্ষেত্রে দেখা গেছে কি, যে আসলে আপনার ওই মেডিসিনেরই এটা ক্রিয়ারই একটা অংশ। অর্থাৎ অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে যেটা আমরা সাধারণত দেখি, যে একটা ভেষজ প্রয়োগ করা হলো, সে একটা অ্যাকশন ভাইটাল ফোর্সের পরে
দেখালো, তার প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন সিমটম অ্যারাইজ করলো। ভাইটাল ফোর্স এখন ওই অ্যাকশনটাকে প্রতিহত করার জন্য বিপরীতধর্মী একটা ক্রিয়া প্রদর্শন করলো। তখন আমরা বুঝে নিই যেটা গৌণ ক্রিয়া বা আমাদের ভাইটাল ফোর্সের ক্রিয়া। কিন্তু এই ঘটনাটি অনেক মেডিসিনের ক্ষেত্রে দেখা গেছে কি যে না, সেই ক্ষেত্রেও বিপরীতধর্মী যে লক্ষণটা আসছে সেটা ওষুধেরই প্রভাবজনিত কারণেই হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে এটা আমরা বুঝবো কিভাবে, কোনটা ভাইটাল ফোর্সের ক্রিয়াজনিত আর কোনটা মানে কোন গৌণ ক্রিয়াটা বা বিপরীতধর্মী অ্যাকশনটা এই ভেষজেরই, আবার ওইটা কোনটা হচ্ছে আপনার ভাইটাল ফোর্সের, এটা আমরা বুঝবো কিভাবে? সেইটাই আসলে এই অ্যাফোরিজমে ক্লিয়ার হয়ে করেছেন স্যার আমাদের। এই যে সমস্যাটা, এই সমস্যাটা মীমাংসা করেছেন স্যার এই অ্যাফোরিজমের মাধ্যমে। আমি কি বোঝাতে পারলাম? সহজ কথায় যদি বলি, ওষুধের কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো প্রুভিং এর ক্ষেত্রে স্যার দেখেছেন বা এগুলো আমরা পেয়েছি কি যে একই ভেষজের বিপরীতধর্মী ক্রিয়া, কিন্তু সেটা ভেষজেরই ক্রিয়া। যেহেতু বিপরীতধর্মী ক্রিয়াটাকে আমরা গৌণ ক্রিয়া মনে করে থাকি, সেই ক্ষেত্রে আমরা যেন বিভ্রান্ত না হই যে এটা বোধহয় এই ওষুধের আপনার ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়া, এটা যেন বিভ্রান্ত না হয় সেই জন্য স্যার আসলে এই অ্যাফোরিজমটা অবতারণা করেছেন। এজন্য আমি এখানে লিখেছি যে ওষুধের পর্যায়ক্রমিক ক্রিয়া বা বৈকল্পিক মুখ্য ক্রিয়া পরস্পর বিপরীত। সেটা আমরা আসলে এই অ্যাফোরিজমটা ব্যাখ্যা যখন পড়বো সেই জিনিসটা আরো ক্লিয়ার হবে। এবং এই যে বলছি যে আপনার একটা ভেষজ প্রয়োগ করার পরে প্রথমে প্রদর্শিত লক্ষণটি কিছুক্ষণ পরে তার বিপরীত ধর্মী লক্ষণ প্রদর্শন করছে, এই যে ক্রিয়াটাকে, এটাকে স্যার আসলে অ্যাফোরিজমে উল্লেখ করেছেন আপনার অল্টারনেটিং অ্যাকশন, নাম দিয়েছেন অল্টারনেটিং অ্যাকশন অর্থাৎ পর্যায়ক্রমিক ক্রিয়া। আমরা অ্যাফোরিজমটাকে পড়ি, তারপর আমরা উদাহরণ সহ এই অ্যাফোরিজমের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব। আশা করি তখন আমার এই প্রারম্ভিক আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং আমরা বুঝতে পারবো কি বলছেন স্যার আসলে অ্যাফোরিজমে। অ্যামং দি সিমটমস, এই লক্ষণগুলোর মধ্যে there occur in the case of some medicine, not a few, অর্থাৎ একেবারে কম নয় এমন অনেক মেডিসিনে এটা প্রায়ই দেখা যায়। there occur in the case of some medicine, not a few, মানে খুব অল্প সংখ্যক মেডিসিন না, বেশ কিছু মেডিসিন এমন দেখা যায় কি which are partially, যেগুলো কিনা আংশিকভাবে, or under certain condition, অথবা কোনো শর্ত সাপেক্ষে বা কোনো শর্তের অধীন, ডিরেক্টলি অপোজিট টু আদার সিমটম, সম্পূর্ণ বিপরীত অন্যান্য লক্ষণগুলো, দ্যাট হ্যাভ প্রিভিয়াসলি, কোনগুলো দ্যাট হ্যাভ প্রিভিয়াসলি অর সাবসিকুয়েন্টলি অ্যাপিয়ার্ড, যেগুলো এই কিছুক্ষণ আগে মানে পূর্বের যে লক্ষণগুলো ছিল সেগুলো অথবা এর পরবর্তী লক্ষণগুলো সম্পূর্ণ বিপরীত ভাবে প্রদর্শিত হয়। আমি লাইনটা টোটালি একবারে পড়ে একবারে অর্থটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। Among these symptoms there occur in the case of some medicine, not a few, which are partially or under certain conditions directly opposite to other symptoms that have previously or subsequently appeared, অর্থাৎ কিছু লক্ষণ আছে যেগুলো মানে অল্প, এগুলো কোথায় পাওয়া যাচ্ছে, মানে মেডিসিনের বিভিন্ন যে মেডিসিনের যে কেস আছে বা প্রুভিং আছে সেই সমস্ত ক্ষেত্রে, সেটা নিহাতি কম নয়। এমন কিছু লক্ষণ যেটা কি বলছে যে আংশিকভাবে অথবা বিভিন্ন শর্ত সাপেক্ষে সেই লক্ষণগুলো তার পূর্ববর্তী লক্ষণ অথবা যে লক্ষণটা দেখছি তার পরবর্তী লক্ষণের সম্পূর্ণ বিপরীত ভাবে দৃশ্যমান হয়, অ্যাপিয়ার্ড হয়, আমাদের সামনে দৃষ্টিগোচর হয়। বাট হুইচ আর নট দেয়ারফর টু বি রিগার্ডেড, দেখুন এইখানে এই কথাটা স্পষ্ট করছেন স্যার, বাট কিন্তু হুইচ আর নট দেয়ারফর টু বি রিগার্ডেড, কিন্তু সেটা উচিত হবে না, মানে সেটাকে মান্যতা দেওয়া বা সেটাকে মেনে নেওয়া কি হিসেবে, অ্যাজ এ অ্যাকচুয়াল সেকেন্ডারি অ্যাকশন, প্রকৃত অর্থেই সেটা আমাদের ভাইটাল ফোর্সের গৌণ ক্রিয়া, সেই হিসাবে এটাকে মান্যতা দেওয়া বা মেনে নেওয়াটা উচিত হবে না। অর দ্য মেয়ার রিয়াকশন অফ দ্য ভাইটাল ফোর্স, অথবা এটা ভাইটাল ফোর্সের নিছকই প্রতিক্রিয়া, এভাবে চিন্তা করাটা উচিত হবে না।
but which only represent the alternating state of the various paroxysm of the primary action. কত চমৎকার স্যার এখানে স্পষ্ট করলেন, বাট হুইচ ওনলি রিপ্রেজেন্ট, যেটাকে শুধুমাত্র উপস্থাপন করে বা আমাদেরকে প্রদর্শন করে, দেখায় দ্য অল্টারনেটিং স্টেট, অর্থাৎ পর্যায়ক্রমিক অবস্থা অফ দ্য ভ্যারিয়াস প্যারক্সিজম, কিসের পর্যায়ক্রমিক অবস্থা, কিসের, অফ দ্য ভ্যারিয়াস প্যারক্সিজম, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আপনার রোগের উপসর্গ বা আধিক্য, এইটা অফ দ্য প্রাইমারি অ্যাকশন, এই প্রাইমারি অ্যাকশন অর্থাৎ মুখ্য ক্রিয়ারই একটা পর্যায়ক্রমিক অবস্থা এটা প্রেজেন্ট করে। দে আর টার্মড অল্টারনেটিং অ্যাকশন, যেগুলোকে বলা হয় পর্যায়ক্রমিক ক্রিয়া, মানে অল্টারনেটিং অ্যাকশনে বাংলা যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আপনার পর্যায়ক্রমিক ক্রিয়া। এখন আমি সেকেন্ড লাইনটা আমি একবারে পড়ি, আমি তো ভেঙে ভেঙে বোঝালাম, আরেকবার পড়ি তাহলে এটা আরো একটু ক্লিয়ার হবে। আমরা প্রথমে কি পেলাম, যে ওষুধ প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ করা হলে দেখা গেছে যে কি, ওষুধ প্রয়োগের পরে যে লক্ষণগুলো প্রকাশিত হয়েছে সেই লক্ষণগুলো ঠিক বিপরীতধর্মী একটা লক্ষণ আবার আসছে বা দেখা যাচ্ছে, অথবা যে লক্ষণটা এখন প্রকাশিত হচ্ছে তার ঠিক পরবর্তীতে একটা বিপরীতধর্মী লক্ষণ আসছে। যদি আমরা অতীতের লক্ষণটা ধরি তাহলে আমরা চিন্তা করবো আগের লক্ষণটা, যদি রানিং এটা ধরি তাহলে পরবর্তী লক্ষণটা, যেন আমরা কখনো বিভ্রান্ত না হই যে এইটা হচ্ছে আমাদের ভাইটাল ফোর্সের গৌণ ক্রিয়া, পরবর্তী ক্রিয়াটাকে যেন আমরা কখনো ভাইটাল ফোর্সের গৌণ ক্রিয়া এটা মনে না করি। এটা কখন, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, এটা কিন্তু সকল মেডিসিনের ক্ষেত্রে না, আমরা যেন সকলের সাথে মিলাই না ফেলি। পরবর্তীতে যখন উদাহরণের সাথে আমরা এগুলো বুঝবো তখন আরো ক্লিয়ার হবে। দ্বিতীয় লাইনে এসে স্যার সেই জিনিসটা খুব স্পষ্ট বললেন, বাট হুইচ আর নট দেয়ারফর টু বি রিগার্ডেড অ্যাজ অ্যাকচুয়াল সেকেন্ডারি অ্যাকশন অর দ্য মেয়ার রিঅ্যাকশন অফ দ্য ভাইটাল ফোর্স, but which only represent the alternating state of the various paroxysm of primary action. The term alternating action, অর্থাৎ এইগুলোকে আমাদের পর্যায়ক্রমিক ক্রিয়া বলে। আসলে আমরা এই জিনিসগুলো কোথায় আমরা পাই, এটা যদি একটা এক্সাম্পল দেই বা একটা উদাহরণের আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে জিনিসটা খুব আমাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, যেমন ধরুন আমরা যদি পডোফাইলাম মেডিসিনের কথা চিন্তা করি, পডোফাইলাম মেডিসিনের ক্ষেত্রে যখন এটা প্রুভিং করা হয় তখন দেখা গেছে কি, পডোফাইলাম মেডিসিনটি যখন প্রয়োগ করা হচ্ছে তখন সেটা আপনার দারুণভাবে লুজ মোশন তৈরি করছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার প্রচন্ড পরিমাণ, মানে প্রচুর পরিমাণে আপনার উদরাময় হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, এটা দেখা গেছে তার প্রুভিং এর ক্ষেত্রে। যদি সকালে মেডিসিনটা প্রয়োগ করা হয় এটা দেখা যাচ্ছে তার আপনার লুজ মোশন হচ্ছে, কিন্তু বিকালে এসে ওই ব্যক্তির দেখা যাচ্ছে হয়তো কোষ্ঠবদ্ধতা অনুভব হচ্ছে, অথবা তার পায়খানা করতে গেলে পায়খানাটা কঠিন হচ্ছে। এই যে একটা বিপরীত ধর্মী ঘটনা ঘটলো, এখন যেন আমরা বিভ্রান্ত না হই যে এইটা হচ্ছে, যেহেতু সকালে আমরা এটা প্রয়োগ করেছি পডোফাইলাম, প্রয়োগ করার ফলে কি দেখতে পাচ্ছি আমরা, ওই পেশেন্টের মধ্যে আপনার লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। তো বিকেলে যেহেতু আপনার পায়খানাটা স্বাভাবিক হয়েছে, তাহলে এটা ভাইটাল ফোর্স করেছে এটা যেন আমরা মনে না করি, বা ভাইটাল ফোর্সের ক্রিয়ার ফলে এটা হয়েছে এটা যেন মনে না করি। তাহলে কি করব, এইটা যে ভাইটাল ফোর্সের ক্রিয়া নয়, এটাও যে আমাদের পডোফাইলামের ক্রিয়া, সেটা আমরা বুঝবো, কিভাবে বুঝবো সেটা আমরা পরে আসছি। তাহলে ঘটনা যেটা ঘটছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে হ্যানিম্যান স্যারের নির্দেশনা, এই যে কোষ্ঠবদ্ধতা তৈরি হলো, এই কোষ্ঠবদ্ধতাও কিন্তু পডোফাইলামেরই একটা প্রয়োগজনিত ক্রিয়া, অর্থাৎ পডোফাইলাম এই ভেষজটারই ক্রিয়া। যদিও সেটা দেখতে মনে হচ্ছে, যেহেতু বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ক্ষেত্রে রেজাল্টে,
মনে হতে পারে যে এটা গৌণ ক্রিয়া বা আমাদের ভাইটাল ফোর্স এটাকে ব্যালেন্স করতেছে ওটার ওই ক্রিয়াটার প্রেক্ষাপটে, কিন্তু আসলে ঘটনাটা তা নয়। কারণ আমরা দেখেছি পর্ডোফাইলামে পর্যায়ক্রমিক আপনার কোষ্ঠবদ্ধতা এবং পর্যায়ক্রমিক আপনার কি রয়েছে, উদারাময় রয়েছে। এবং এই অ্যাফোরিজমটা যদি আপনি ভালো করে অনুভব করেন, তাহলে আমরা যখন কেস টেকিং করি তখন কিন্তু কতগুলো পয়েন্টের উপরে খুব গুরুত্ব দিয়ে থাকি কেসটা সলভ করার জন্য তথা ওই পেশেন্টের জন্য উপযুক্ত ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে। যেমন পজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ, মডালিটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়ে থাকে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। এখন আপনি যদি এমন কোনো মেডিসিন পেয়ে যান বা এমন কোনো লক্ষণ পেয়ে যান যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পেশেন্টের মধ্যে পর্যায়ক্রমে এই জিনিসটা চলতেই থাকে, একবার উদরাময় হচ্ছে, একবার আপনার কনস্টিপেশন হচ্ছে, তখন কিন্তু আপনার ব্রেন আর অন্য কিছু নিবে না যদি কিনা আপনি পর্ডোফাইলাম সম্পর্কে ধারণা রাখেন। এখন এই জিনিসটা কি শুধু পর্ডোফাইলামের ক্ষেত্রে না, আরো অনেক মেডিসিন আছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের এরকম অল্টারনেটিং অজস্র সিমটম প্রডিউস করে ওই সমস্ত মেডিসিন গুলা। তো তাদের ক্ষেত্রে যেন আমরা এরকম বিচলিত না হয়, বা ধরে নিন আপনি কোনো নতুন মেডিসিন নিজেই প্রুভ করছেন, সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে যে আসলে এটা আমাদের ভাইটাল ফোর্সের গৌণ ক্রিয়া জনিত বিপরীত ক্রিয়া, নাকি আসলে ওইটা ওষুধেরই পর্যায়ক্রমিক ক্রিয়া। তাহলে এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার করার জন্য স্যার আসলে এখানে এনেছেন। এখন এটার একটা প্রশ্ন রয়ে যায় তারপরেও যে আমরা আসলেই প্রকৃত অর্থ বুঝবো কিভাবে। এই ক্ষেত্রে যদি আমরা পাশাপাশি দুইটা আমরা মেডিসিনের তুলনামূলক একটু আলোচনা করি একই ধরনের বিষয়, তাহলে আমরা কিন্তু জিনিসটা উপলব্ধি করতে পারবো। সেটা কেমন? একটা তো আমি বললাম পর্ডোফাইলাম, আর একটা আছে ক্যাস্টর অয়েল। যদি আমরা এই দুইটা জিনিসটাকে আমরা যদি পাশাপাশি রেখে একটু বোঝার চেষ্টা করি তাহলে উপলব্ধি করতে পারবো। সেটা কেমন? পর্ডোফাইলাম প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমেই কি হচ্ছে, উদরাময় তৈরি হচ্ছে। সকালে যদি উদরাময় হয়, বিকালে যে কোষ্ঠবদ্ধতা হচ্ছে। আবার কাস্টর অয়েলে ওইটার প্রথমে আপনার লুজ মোশন থাকে, পরবর্তীতে তার আপনার দেখা যাচ্ছে যে একই ঘটনা ঘটে, তার কোষ্ঠবদ্ধতা আসে। কিন্তু কাস্টর অয়েলের ক্ষেত্রে যে কোষ্ঠবদ্ধতা আসে এটা কিন্তু ভাইটাল ফোর্সের কোষ্ঠবদ্ধতা বা তার পায়খানাটা স্বাভাবিক করার ঘটনা। আর পর্ডোফাইলামের ক্ষেত্রে এটা কিন্তু ওষুধেরই ক্রিয়ার অংশ। এটা কিভাবে বুঝবো? যদি কিনা আপনি ওই মুহূর্তে অর্থাৎ বিকালে যদি আপনি ওই ব্যক্তি যার ভেতরে পর্ডোফাইলামের ক্রিয়া চলছে তাকে যদি আবার পর্ডোফাইলাম খাওয়ান, তাহলে দেখা যায় কি বা দেখা গেছে কি, এটা প্রমাণিত হয়েছে কিভাবে, পর্ডোফাইলাম প্রয়োগের পরে লুজ মোশনের পরে পায়খানা স্বাভাবিক অথবা কনস্টিপেশন যখন দেখা গেছে, তখন আবারও যদি তাকে পর্ডোফাইলাম দেওয়া হয়, দেখা গেছে ওই কনস্টিপেশন কন্টিনিউ করতেছে, ওই কনস্টিপেশন ধারাবাহিকভাবে মানে রয়েছে, কনস্টিপেশনের অবস্থার পরিবর্তন হচ্ছে না। অথচ ক্যাস্টর অয়েলের ক্ষেত্রে তার যখন উদরাময়ের পরে কোষ্ঠবদ্ধতা আসে তখন যদি আবার প্রয়োগ করা হয়, তখন কিন্তু তার আবারও উদরাময় দেখা দিচ্ছে। দুইটা ঘটনা রেজাল্ট একই হলেও ভিন্ন ভিন্ন জিনিস এবার কিন্তু প্রদর্শিত হচ্ছে দ্বিতীয় প্রেক্ষাপটে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে। প্রথম ঘটনায় পর্ডোফাইলাম প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে উদরাময় হচ্ছে, পরবর্তী কোষ্ঠবদ্ধতা। কাস্টর অয়েলের ক্ষেত্রে প্রয়োগ করা হলো, পরবর্তীতে কোষ্ঠবদ্ধতা। কিন্তু যখন কোষ্ঠবদ্ধতা যখন চলছে, এই কোষ্ঠবদ্ধতা চলাকালীন সময়ে আপনি যখন পুনরায় পর্ডোফাইলাম প্রয়োগ করবেন, তখন দেখা যাচ্ছে ওই কোষ্ঠবদ্ধতা কন্টিনিউ করছে, ওটা ধারাবাহিকভাবে চলছে। কিন্তু কাস্টর অয়েলের ক্ষেত্রে যখন কোষ্ঠবদ্ধতা আসছে, তখন যখন আপনি প্রয়োগ করবেন তখন আবার উদরাময় দেখা দিচ্ছে। এখন এটা থেকে আপনি কি সিদ্ধান্ত নেবেন এবং কিভাবে নেবেন? এই দুটো ঘটনা থেকে খুব স্পষ্ট হয় যে কোনটা ওষুধজনিত আপনার বিপরীত ক্রিয়া আর কোনটা ভাইটাল ফোর্সের প্রতিক্রিয়া। যেহেতু পর্ডোফাইলামের পর্যায়ক্রমিক ক্রিয়ারই একটা অংশ হচ্ছে কনস্টিপেশন,
সঙ্গত কারণেই যখন আপনি পুনরায় তাকে পডোফাইলার প্রয়োগ করেছেন, তার ওই জীবনী শক্তির পরে কিন্তু ওই আপনার লুজ মোশন তৈরি করা সে ক্রিয়া কিন্তু প্রদর্শিত হয়নি। এই ক্ষেত্রে তার যেহেতু তার ভিতরে সে ক্রিয়মান রয়েছে, ফলে ওইটা প্রয়োগ করাতে ওইটাকেই সে ধারাবাহিকভাবে আপনার অগ্রসর করে নিয়ে গেছে। কিন্তু কাস্টর অয়েলের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, সেখানে কিন্তু প্রথমে ওষুধ প্রয়োগে তার লুজ মোশন দেখা গেছে, বাট ভাইটাল ফোর্স তাকে কিন্তু কনস্টিটিউশন বা স্বাভাবিক অবস্থাতে নিয়ে আসছে। এই যে স্বাভাবিক অবস্থাতে সে নিয়ে আসলো, ভাইটাল ফোর্স কাস্টর অয়েলের বিপরীতে কাজ করে, আবার যখন আপনি কাস্টর অয়েল প্রয়োগ করলেন স্বাভাবিক অবস্থা, তখন আবারও লুজ মোশন দেখা দিল। অর্থাৎ ওষুধ আবারও তারপরে প্রয়োগ হলো এবং ভাইটাল ফোর্সকে আবারও বিধ্বস্ত করলো। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? এই পয়েন্টে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনাদের এই আমি যে কথাটুকু বললাম এটার ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে কোনো অস্পষ্টতা রয়ে গেল কিনা? না স্যার। আচ্ছা, অর্থাৎ তাহলে আমরা কিন্তু একটা বিষয় ক্লিয়ার হলাম যে 115 নম্বর অ্যাফোরিজমে স্যার কিন্তু আমাদেরকে আসলে এই ধারণাটাই দিচ্ছেন যে না, আমরা এই যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে পর্যায়ক্রমিক ক্রিয়া রয়েছে, এই ক্রিয়াটিকে যেন আমরা আসলে আমাদের ভাইটাল ফোর্সের সেকেন্ডারি অ্যাকশনের সাথে গুলিয়ে না ফেলি, তার জন্য আসলে এই অ্যাফোরিজমটার অবতারণা। এবং এটার মাধ্যম দিয়ে আমাদের কাছে আরো একটা ব্যাপক একটা ফিল্ড স্যার আরো দিয়ে গেলেন যে এরকম অনেক মেডিসিন আমরা পাবো যে ক্ষেত্রে তাদের একই ধরনের বিপরীতধর্মী ক্রিয়া প্রদর্শিত হবে, এবং সেই ক্ষেত্রে যেন আমরা এইটাকে আইডেন্টিফাই করতে পারি, বা আমরা যেন আমাদের যখন ওষুধের যে লক্ষণাবলী আমরা যখন লিপিবদ্ধ করব নতুন প্রুভিং এর ক্ষেত্রে, সেটা যেন আমরা বিবেচনার মধ্যে রাখি, যেন এরকম হলেই সেটাকে আমরা গৌণ ক্রিয়া মনে না করি। এটাই ছিল মূলত 115 নম্বর অ্যাফোরিজমে। তো এইটাকে আবার আপনার হ্যানিম্যান স্যার বলছেন কি রেসিপ্রোকাল অ্যাকশন। হ্যাঁ, রেসিপ্রোকাল অ্যাকশন, এটা আমি একটু এখানে আলোচনাটা করেই যাই। আর এখানে আরেকটা এর সাথে সম্পর্ক আলোচনা রয়ে যায়, সেটা হচ্ছে অনেক সময় আমাদের কাছে এটা মনে হতে পারে যে এটা তো না হয় আমরা বুঝলাম যে ওষুধের ক্রিয়া আপনার বিপরীত ধর্মী ক্রিয়া, কিন্তু এমনও তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে পেশেন্টের এখন হয়তো কানে ব্যথা করছে, তো পরবর্তীতে তার হয়তো পায়ে ব্যথা করছে। এই যে স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তনের সাথে অনেকে হয়তো মানে মিলিয়ে মানে গুলিয়ে ফেলতে পারে এটাও একটা, যে তাহলে এটা কি আসলে স্থান পরিবর্তন এক জিনিস, আর ওষুধের এই যে বৈশিষ্ট্য পরিবর্তন এটা কিন্তু ভিন্ন জিনিস। সেটা যেন আমরা কখনো এক না মনে করি যে এটাও বোধহয় একটা ওই ওষুধেরই ক্রিয়া, না, এটা কিন্তু ভিন্ন জিনিস। অর্থাৎ কোন কোন মেডিসিনের দেখবেন আগে ডান পাশে ব্যথা করছে, পরে বাম পাশে, অথবা বাম পাশে হয়ে ডান পাশে আসছে। তো যেমন ল্যাককেনাইনাম, তার ক্ষেত্রে কি হয় যে আপনার পার্শ্ব পরিবর্তন করে আপনার ব্যথাগুলো দেখা যায়। কিন্তু এখানে পার্থক্যটা কি থাকে, এখানে মুখ্য বিষয় থাকে তার কিন্তু পার্শ্ব পরিবর্তন, ব্যথার ধরন কিন্তু পরিবর্তন হয় না। আর এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওষুধের যে ক্রিয়া, এটা দেখুন সম্পূর্ণ বিপরীত ধরনের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। এখানে ওষুধের ক্রিয়ার ফলে যে লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটা বিপরীত ধর্মী, সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। এই জন্য আমরা যেন কখনো এই বিভিন্ন অঙ্গে যে আপনার ব্যথা বা কষ্টগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, এগুলোর সাথে যেন আমরা এটাকে মিলিয়ে না ফেলি, এই জন্য সম্পর্ক কথাটাও এখানে বলে রাখলাম। আরেকটা বিষয় এখানে রয়েছে, এই যে রেসিপ্রোকাল অ্যাকশন যেটা বললাম, এটা কিন্তু আসলে এটার বাংলাটা যদি করা হয় তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে বিপরীত ধর্মী, মানে একই ওষুধের বিপরীত ধর্মী ক্রিয়া। এটাও স্যার আসলে বলে গেছেন রেসিপ্রোকাল অ্যাকশন, এটাকে যেটাকে অল্টারনেটিং অ্যাকশনই বলা হচ্ছে। তো এই দুইটাই ছিল এর সাথে আসলে সম্পর্ক আলোচনা। আর একটা বিষয় এখানে বলা যেতে পারে, অনেক সময় আমরা একটা শব্দ প্রায়ই মানে পাই আমাদের মেডিকেলে, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিস। তো মেটাস্ট্যাটিসও কিন্তু অনেকটা এই এই ধরনের কাছাকাছি, মানে পরিবর্তনশীলতা তার ভিতরে একটা লক্ষণীয় বিষয় থাকে মেটাস্ট্যাটিসের। তো সেটা আর এইটা কিন্তু এক জিনিস নয়। অল্টারনেটিং অ্যাকশন পর্যায়ক্রমিক ক্রিয়া বা রেসিপ্রোকাল অ্যাকশন, এটা একই।
সমার্থক, বাট আপনার অল্টারনেটিং অ্যাকশন বা আমি যেটা বললাম বিভিন্ন অঙ্গে ব্যথা আপনার চেঞ্জ হচ্ছে, এগুলো ভিন্ন জিনিস। সঙ্গত কারণে ওইটার সাথে যেন আমরা এই অল্টারনেটিং অ্যাকশনকে মিলিয়ে না ফেলি। আচ্ছা, এরপরে আমরা আসি 116 নম্বর অ্যাফোরিজম। 116 নম্বর অ্যাফোরিজমটা যেটা বলা হচ্ছে খুবই ছোট। 116 থেকে মূলত আমাদের এই যে ইডিওসিনক্রেসিস বা আমাদের সন্তাপ প্রবণতা, রোগ প্রবণতার একটা দরজা, এইটার কিন্তু আলোচনাটা শুরু। 116 নম্বরটা হচ্ছে সে গেটওয়ে, এটা দিয়েই স্যার আসলে মূল আলোচনায় গিয়েছেন, এটা 117, 18, 19-এ গিয়ে শেষ হয়েছে। তো আমরা 116 নম্বর অ্যাফোরিজমটা যদি পড়ি, আমি যে বলছি সূচনা, কেন সূচনা এটা পরবর্তী অ্যাফোরিজমে গেলে বা পরবর্তী অ্যাফোরিজম গুলো যখন আলোচনা করবো তখন এটা আরো উপলব্ধ হবে। 116 নম্বর অ্যাফোরিজমে স্যার যেটা বলছেন যে আমাদের যে ওষুধগুলো আমরা প্রবীণ করি, সেই ওষুধগুলা আসলে যেটা দেখা যায় আপনার বিভিন্ন যখন প্রবীণ করা হয় তখন যে টিমের পরে প্রবীণ করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্টের মধ্যে প্রায় একই ধরনের লক্ষণ প্রকাশিত হয়েছে, কিন্তু কিছু কিছু পেশেন্টের মধ্যে ভিন্ন কিছু লক্ষণও প্রদর্শিত হচ্ছে। এই যে একটাই তো উপাদান এবং প্রত্যেকটা মানুষই তো সুস্থ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যে টিমের পরে উনি প্রবীণ করেছেন বা সাধারণত হোমিও ওষুধগুলো যে টিমের পরে প্রবীণ করা হয়ে থাকে সেগুলো ওই টিমটা কিন্তু অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে। প্রশ্নটা হচ্ছে মানে এই 116 নম্বর অ্যাফোরিজম যে প্রশ্নটা সমাধান করছে সেটা হচ্ছে এই, তাহলে সম্পূর্ণরূপে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একদল মানুষের মধ্যে একই ভেষজ একই পরিমাণ প্রয়োগ করা সত্ত্বেও কেন কারো কারো ক্ষেত্রে কিছু ভিন্ন লক্ষণ প্রডিউস করছে? এই যে কেন করছে এই প্রশ্নটার উত্তর স্যার আসলে এই অ্যাফোরিজমে দিয়েছেন। এই জন্য আমি এখানে লিখছি যে ঔষধ লক্ষণ প্রকাশের তারতম্য ঔষধ একক ব্যক্তিত্ব নয় বরং একটি গ্রুপ বা দলের উপর প্রুভ করতে হয়। কেন হয় সেটা এই অ্যাফোরিজমের ব্যাখ্যায় আমরা সে বিষয়টি পেয়ে যাব। অ্যাকচুয়ালি যখন আমরা মানে প্রুভ করি, কোনো ওষুধ যখন প্রুভ করা হয় তখন কিন্তু এই ঘটনাটা প্রায়ই দেখা যায় এবং সেই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিব সেটাই আসলে স্যার এই অ্যাফোরিজমে বলছে। আমরা পড়ি, তারপরে আমরা এটা আরো এক্সাম্পল সহ আমরা বোঝার চেষ্টা করব। স্যার কি বলছেন এখানে? অ্যাফোরিজমটা খুবই ছোট। Some symptoms are produced by the medicine more frequently. Some symptoms কিছু লক্ষণ আর প্রডিউসড উৎপাদিত হয় বাই দ্য মেডিসিনের বা ভেষজের মাধ্যমে মোর ফ্রিকুয়েন্টলি বারবার। দ্যাট ইজ টু সে অর্থাৎ বা এটা দিয়ে এই বোঝানো হচ্ছে ইন মেনি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ অনেক ইন্ডিভিজুয়াল মানে কি যারা প্রুফকারী বা ব্যক্তি, অনেক ব্যক্তির মধ্যে আদার্স মোর রিয়ালি, এবং কিছু কিছু আদার্স মানে ওই লক্ষণগুলোর কথা বলা হচ্ছে, কিছু মোর রিয়ালি মানে খুবই কদাচিৎ দেখা যাচ্ছে, অর ইন ফিউ পার্সেন্ট অথবা কিছু অল্প মানুষের মধ্যে সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে। তাহলে কি পেলাম এই পর্যন্ত? পেলাম মেডিসিনের দ্বারা বারবার কিছু লক্ষণ আপনার উৎপাদিত হচ্ছে, সেটা কোথায়? অধিকাংশ লোকের ক্ষেত্রে, কিন্তু কদাচিৎ কিছু মানুষের ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে এটা আপনার ভিন্ন কিছু জিনিস লক্ষিত হচ্ছে। সাম অনলি ইন ভেরি ফিউ হেলদি বডি, এবং কিছু আসলেই খুবই কম সুস্থ মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে। কথাটা কিন্তু খুবই সোজা, অর্থাৎ ভেষজ পরীক্ষা করা হচ্ছে, কোন কোন মানুষের মধ্যে মানে একই ধরনের লক্ষণ খুব বেশি দেখা যাচ্ছে, আর অন্য কতগুলো লক্ষণ আছে যেগুলো খুবই অল্প সংখ্যক লোকের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে ঘটনাটা কি? কেন এটা হবে? তারাও তো সুস্থ, তাহলে কেন এটা হবে? এই যে কেন হবে সেটারই যদি আমরা এখানে একটু উদাহরণ সহকারে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা মানে মূলত যে জিনিসটা ঘটে, উদাহরণে পরে আসি। মানুষ, প্রত্যেকটা মানুষেরই তার দৈহিক গঠন বা আমরা যেটা বলি কনস্টিটিউশন, এটা কিন্তু ভিন্ন, স্বতন্ত্র। এই স্বতন্ত্রতার কারণে এই ঘটনাটি ঘটে, এটা হচ্ছে মূল উত্তর। এখন এটা আমরা বুঝবো কিভাবে?
বুঝবো হচ্ছে ধরুন মানে খুব স্পেসিফিক যেটা আমরা বলি, মানে আমাদের অনেক মেডিসিনেই এমনটি রয়েছে, দেখবেন ওই ব্যক্তির ফিজিক্যাল অবয়বটা কেমন এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়ামেডিকাতে বলে যাচ্ছে। এখন ম্যাটেরিয়ামেডিকা পড়লে আমরা যখন পাচ্ছি যে এই মেডিসিনের ফিজিক্যাল গঠন এমন, ওই মেডিসিনের ফিজিক্যাল গঠন এমন, এর অর্থটা কি আসলে? এর অর্থ কি এইটা যে ওই ওষুধ গ্রহণ করার পরে ওই প্রুভারের ফিজিক্যাল গঠন চেঞ্জ হয়ে ওই রূপ ধারণ করেছে? সেটা কেমন? ধরুন আমরা ম্যাটেরিয়ামেডিকা যদি অধ্যয়ন করি, সেখানে আমরা ক্যালকেরিয়া কার্ভ যখন পড়ি, সেখানে কয়েকটা কথা প্রত্যেকটা ম্যাটেরিয়ামেডিকাতে খুব কমন কয়েকটা কথা উল্লেখিত হয়। কি কি উল্লেখিত হয়? পেশেন্ট হবে মোটা থলথলে, পেশিগুলো থাকবে শিথিল, প্রচুর ঘামের প্রবণতা থাকবে, এবং কি হবে তার হচ্ছে যে মানে হাত পা শীতল থাকবে, ডিমের প্রতি আগ্রহ আসবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখানে অন্যান্য লক্ষণগুলো বাদ দেই, ফিজিক্যাল যে গঠনের কথা তাকে বলা হচ্ছে, এই গঠনটা কি এমন মানে ম্যাটেরিয়ামেডিকা পড়ে আমরা কি এটা তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে এই ওষুধ যখন প্রুভিং করা হয়েছে, তখন ওষুধ যাদের পরে প্রয়োগ করা হয়েছে এই প্রভাবদের শরীরে প্রয়োগ করার পরে তারা সকলেই মোটা থলথলে হয়ে গেছে, তাদের প্রত্যেকেরই ঘামের প্রবণতা দেখা গেছে? বিষয়টা কিন্তু আদতে তেমন নয়। ধরুন ওই প্রভাবদের টিমে যদি 20 জন থাকে, এই 20 জনই কি আপনার একই রকম ফিজিক্যাল গঠনের অধিকারী ছিলেন? বিষয়টা কিন্তু না, একই রকম ছিলেন না। ছিলেন না। হ্যাঁ, ওখানে কেউ মোটা, কেউ চিকন, কারো ফসফরাসের গঠন, কারো সালফারের গঠন, বিভিন্ন ধরনের গঠন কিন্তু ছিল। তাহলে কিন্তু সুস্থ ব্যক্তি তারা, হ্যাঁ, প্রত্যেকে সুস্থ ব্যক্তি, তাদের প্রত্যেকে সুস্থ ব্যক্তি। প্যাথোলজিক্যাল টেস্টে যেমন সুস্থ তেমনি মানসিকভাবেও তারা সুস্থ। কিন্তু এই যে আপনার ক্যালকেরিয়া কার্ভের একটা চেহারা দাঁড় করালেন ম্যাটেরিয়ামেডিকাতে, এটা কেন? সেই কেনরই ব্যাখ্যাটা আমরা আসলে পাচ্ছি অ্যাফোরিজম। সেটা কেমন? ধরুন ওই টিমের মধ্যে কোনো একজন অ্যাথলেট আছেন, অ্যাথলেট মানে কি তার শরীর তার আপনার এটাকে কি বলে এক্সারসাইজ করছেন, উনি নিয়মিত জিম ব্যায়াম করে। একদম আপনার টাইট ফিটিং তার শরীর, এখন ক্যালকেরিয়া কার্ভ খাইলে তার শরীর কি থলথলে হয়ে যাচ্ছে? ঘটনা কিন্তু তা নয়। এখানে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে আপনার প্রুভিং এর সময় অনেক লক্ষণই পাওয়া গেছে, কিন্তু দেখা গেছে যার শরীরটা একটু থলথলে বা একটু আপনার আহ আপনার কি বলেন ওবেসিটি টাইপের, ওবেস ভাব বিশিষ্ট যার, তার ক্ষেত্রে এই অতিরিক্ত লক্ষণগুলো পাওয়া গেছে। তার অনেক ঘাম হচ্ছে, হ্যাঁ, তার ভিতরে এই জিনিসটা ওই ওষুধের মূল ক্রিয়াটা আরো বেশি পরিপূর্ণতা পাচ্ছে, আরো যে ওর বিস্তারিত অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেটা আসলে গুটি কয়েক মানুষের পরে কিন্তু এটা পাওয়া গেছে। এবং মজার বিষয় হচ্ছে এটা তখনই নিশ্চিত হয়েছেন স্যার, যখন ক্যালকেরিয়া কার্ভ এর লক্ষণ নিয়ে যখন পেশেন্ট এসেছে, যখন প্রয়োগ করেছেন, তখন দেখেছেন যে এই ধরনের পেশেন্ট যাদের ফিজিক্যাল গঠনটাই একটু মেদবহুল, থলথলে, তাদের ক্ষেত্রে উনি রেজাল্টটা বেশি ভালো পেয়েছে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? অর্থাৎ ওষুধ খেলে কোনো অ্যাথলেটের বডি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে সে মোটা থলথলে হচ্ছে না। যে জিনিসটা ঘটছে ওই পূর্বার্ধের মধ্যেই, এই যে কারো অতিরিক্ত ঘাম আসছে, এই জিনিসগুলো দেখা গেছে কি হয়তো কম্পারেটিভলি ওই টিমের মধ্যে যিনি একটু বেশি ওবেস ছিলেন, মেদবহুল ছিলেন, তার ভিতরে এই সিমটম গুলো বেশি পাওয়া গেছে। তখন উনি আরো বেশি ওরকম আপনার পেশেন্টের পরে এটা উনি প্রয়োগ করেছেন, করে দেখেছেন যে না, এই ধরনের পেশেন্টের পরে এই লক্ষণগুলো বেশি পরিলক্ষিত হয়। এজন্য ম্যাটেরিয়ামেডিকাতে এই লক্ষণটা বা এই লাইনগুলো আরো বেশি বোল্ডলি আপনার এখানে এসেছে। কারণ এইটা একদিকে ওষুধ প্রুভিং এর সময় যেমন ওই ধরনের লক্ষণ প্রডিউস করেছে, অনুরূপ ভাবে যখন ক্যালকেরিয়া কার্ভের লক্ষণ নিয়ে কোনো পেশেন্ট এসেছে, তখন ওষুধ হিসেবে যখন এটা প্রয়োগ করা হয়েছে, একটা হচ্ছে ভেষজ প্রুভিং এর উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, তখন এই ধরনের পেশেন্টের পরে বেশি লক্ষণ প্রদর্শিত হয়েছে। আবার মেডিসিন রেমেডি হিসেবে যখন প্রয়োগ করা হয়েছে, তখন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও ওষুধের ক্রিয়া যে কার্যকারিতা সেটা বেশি পরিলক্ষিত হয়েছে। যে কারণে স্যার এখানে এই এই অ্যাফোরিজমটার অবতারণা করেছেন। বিষয়টা কি ক্লিয়ার সকলের কাছে? কিছুটা ক্লিয়ার স্যার। কিছুটা ক্লিয়ার। প্রশ্নটা কোথায় বলুন? প্রশ্নটা
যেহেতু মোটা থলথলে যে কথাটা আসছে, হ্যাঁ আবার যে উম, যে ভদ্রলোক জিম করছে সে টাইট ফিট চেহারা, হ্যাঁ সেখানে ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করলে যে বিষয়টা দেখা যাচ্ছে, এইখান থেকে একটু সমস্যা। না, এইখানে কি সমস্যা সেটা বলুন। হ্যাঁ, ভালো কথা, সমস্যা কি সমস্যা? সমস্যাটা এইখান থেকে যে বুঝতে পারি না ভালো আর কি। আচ্ছা, বুঝতে পারেন, আমি তাহলে আবারও রিপিট করি। ঘটনা হচ্ছে, ওষুধ খেলে অ্যাথলেটের বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে কিন্তু মোটা থলথলে হচ্ছে না। না, ক্যালকেরিয়া কার্ভ খেলে তার শরীরটা কিন্তু মোটা বা থলথলে হয়ে যাচ্ছে না। হচ্ছে না। তাহলে কেন ম্যাথমেটিক্যাতে লেখা হলো যে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টটা মোটা থলথলে হবে? কেন পেশেন্টদের ভেতরে এরকম অতিরিক্ত ঘামের প্রবণতা আসবে? আসবে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যখন স্যার প্রুভ করেছেন, ওই টিমের মধ্যে যার ভেতরে আপনার মেয়েদের প্রবণতা ছিল বা আপনার একটু মেদবহুল বেশি প্রভাব, ছিল। ওই হ্যাঁ। প্রভাবের ভেতরে এই সিমটম গুলো বেশি দেখা গেছে। আচ্ছা। তখন উনি এই জিনিসটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করেছেন যে তাই তো অ্যাথলেট, তার ভিতরে এই সিমটম গুলো আসে নাই, বা স্বাভাবিক যে আছে, অ্যাথলেট না আবার মেদবহুলও না, স্বাভাবিক, তার ভিতরে সিমটম গুলো আসে নাই। একটা গ্রুপের পরে এই জিনিসটা বেশি প্রকাশিত হচ্ছে। তার মানে কি, ওষুধের ওর যে ফিল্ড, ওর ফিল্ডের উপযুক্ত ক্ষেত্র হচ্ছে মেদবহুল বডি। এটা হচ্ছে প্রুভিং এর সময় উনি পেয়েছেন। অনুরূপ ভাবে যখন ক্যালকেরিয়া কার্ভের তো অনেক সিমটম, একটা পলিক্রেস্ট মেডিসিন, যখন এই ধরনের অনেক পেশেন্ট ওনার কাছে আসছেন, উনি যখন ওষুধ রেমেডি হিসেবে প্রয়োগ করছেন, এখন আগে তো প্রুভার হিসেবে ওদের ভিতরে প্রয়োগ করে এটা পেয়েছেন, উনি রেডি করছেন যে কি কি লক্ষণ ক্যালকেরিয়া কার্ভে আছে সব উনি লিপিবদ্ধ করছেন। এখন আপনার রোগী সুস্থ করার পালা, অর্থাৎ আপনার কাছে ওই সিমটম নিয়ে রোগী আসছে, তখন স্যার যখন এগুলো প্রয়োগ করেছেন, তখন দেখা গেছে কি আপনার আহ স্বাভাবিক করণের যে রোগী, তাদের থেকে একটু মেদবহুল রোগীদের পরে ক্যালকেরিয়া কার্ভ বেশি তার ক্রিয়া প্রদর্শন করতে পেরেছে, অর্থাৎ সুস্থতা বা ওষুধের ক্রিয়াটা দ্রুত পরিলক্ষিত হয়েছে। এজন্যই বলা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের গঠন এরকম হবে। এখন কি ক্লিয়ার, জি। নাকি এখনো একটু প্রশ্ন রয়ে গেল? এখন একটু যে ব্যাপারটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভ যে ঔষধটা এই যে মেদবহুল পেশির উপর প্রয়োগ করলে পরে হ্যাঁ, এর যে এরাই সুস্থতা খুব তাড়াতাড়ি আসবে, এই এই যে বিষয়টা। এখানে আসলে যদি বলেন তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি কথাটা সঠিক, কিন্তু এইটা শুধু তাড়াতাড়ি দিয়ে এটাকে মানে কুক্ষিগত করেন না। বোঝানো মানে সার্বিকভাবে বোঝেন যে যখন ক্যালকেরিয়া কার্ভের লক্ষণ নিয়ে কোন একটা হ্যাংলা পাতলা রোগী আসছে, একজন মেদবহুল রোগী আসছে, দেখা যাচ্ছে যে দুইজনেরই মূল লক্ষণগুলো ক্যালকেরিয়া কার্ভের। আমরা যখন ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করবো, তখন দেখা যায় কি যার ভিতরে মেদবহুল আছে তার ক্ষেত্রে রেসপন্সটা বেশি পাওয়া যায়। কম্পারেটিভলি দ্রুত হচ্ছে, বা আপনার বেশি পরিণত একটা রেজাল্ট আসতেছে। এই জন্য বলা হচ্ছে। এখন কি আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখানে আচ্ছা, আমি আমি একটু অ্যাড করতে চাই। শিওর শিওর। ওই যে আমাদের যে বিভিন্ন ওষুধের যে গ্রেড গুলো ভাগ করা আছে না, সুপার গ্রেড, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এখন মনে করেন এই ক্যালকেরিয়া কার মেদবহুল, এটা সুপার গ্রেড। এখন হয়তোবা কিছু লক্ষণ আছে গ্রেড 3। আমরা ওই গ্রেড 3 এর ক্ষেত্রে হয়তো ক্যালকেরিয়া কার্ভটা আমরা যেহেতু এটা মনে করেন অতি নগণ্য সংখ্যক বা অল্প সংখ্যক আপনার যারা প্রুভিং করার সময় মানে যাদেরকে প্রুফ করা হয়েছিল, যাদের দেহের উপরে সুস্থ হইতে পারে অসুস্থ হইতে পারে। এখন যেহেতু অতি নগণ্য লোকের উপরে প্রয়োগ করার পরে যে লক্ষণগুলো দেখা দিচ্ছে, সেগুলো আমাদের কগনিজেন্সিতে আনাটা ঠিক হবে না। বাট ওই যে সুপার গ্রেড যেটা, হ্যাঁ ওইটা কিন্তু অবশ্যই, যেটা ওইটা হলো মেদবহুল। হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ভের আরো কিছু লক্ষণ আছে যেটা হয়তো বা গ্রেড 3, ওগুলো আমরা না আনলাম। ওইটা হয়তো বা ওইটা হয়তো বা অন্য একটা মেডিসিনের সুপার গ্রেড, আমরা ওই মেডিসিনের ক্ষেত্রে এটা কগনিজেন্সিতে আনবো। এটাও একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট। থ্যাংক ইউ মুরাদ ভাই। অর্থাৎ মুরাদ ভাই যেটা বললেন এখানে, আপনার যে ওষুধের যে গ্রেডিং আছে, যে এই লক্ষণে এই সিমটমে এই ওষুধটার কতটা শক্তিশালী ভূমিকা রাখে, এটা এইটা দিয়ে যে গ্রেডিং করা হয় রেপার্টরিতে, সেটাও এখানে এটার সাথে রিলেভেন্ট, যেটা আমাদের মুরাদ স্যার বললেন আর কি। আচ্ছা, এখন এইটা ছিল মোটামুটি আমাদের 116 নম্বর অ্যাপরিজম। এরপরে আমরা এখানে আরেকটা বিষয় বলি, যেমন ধরুন মানে তুলনামূলক আর একটু, সেটা হচ্ছে ধরুন ফসফরাসের একটা পেশেন্ট, আমরা ফসফরাসের পেশেন্টদের যদি শারীরিক গঠন না দেখবেন, প্রত্যেকটা ম্যাথমেটিকাতে দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, খুবই হ্যাংলা পাতলা, চোখ দুটো যেন টানা টানা, একটু কোলকুজো ভাব তার ভিতরে,
এই যে তার মানে বক্ষপিঞ্জর অতটা প্রশস্ত না, এই যে গঠনগুলো বলা হচ্ছে, আসলে কি ফসফরাস খাইলে তার গঠন কি এরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়? আসলে কিন্তু ঘটনা তা নয়। দেখা গেছে এই ওষুধটা এই ধরনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যে শারীরিক গঠন অবয়ব বিশিষ্ট যে ব্যক্তি তাদের ক্ষেত্রে বেশি লক্ষণ উৎপাদন করেছে যখন প্রুভ করা হয়েছে। আবার যখন অসুস্থ ব্যক্তি এসেছেন তখন রেমেডি হিসেবে যখন প্রয়োগ করা হয়েছে তখন এই ধরনের গঠনের ব্যক্তিদের ক্ষেত্রে ভালো রেজাল্ট, অপেক্ষাকৃত দ্রুত বলেন বা আপনার খুব পরিণত একটা রেজাল্ট খুব এটা কিন্তু ফসফরাস এই ক্ষেত্রে প্রয়োগ করেছে। তো এইটা দিয়ে আমরা আসলে এই জিনিসটাতেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আপনার একটা মেডিসিন যেন কখনো একটা লোকের পরে প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত না নেই যে না এটাই হচ্ছে মেডিসিনের চরিত্র। কারণ একটা মেডিসিনের অনেক ধরনের ক্যারেক্টার থাকে, অনেক ধরনের লক্ষণ প্রডিউস করার ক্ষমতা থাকে। সেই প্রডিউস করার প্রত্যেকটা জিনিসই আপনাকে কিন্তু আনতে হবে, এবং সেই ক্ষেত্রে ওই মেডিসিনের মূল জোন কোনটা, কোথায় এটা বেশি ভূমিকা রাখতে পারে, সেই জিনিসটাকে কিন্তু আপনার এই টিমের মধ্য থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল মূল কথা এই অ্যাফোরিজমের। তো আমরা একটু আগাই, আমরা 117 নম্বর অ্যাফোরিজমে প্রবেশ করি। 117 নম্বর অ্যাফোরিজম, এটা একটা বিশাল অ্যাফোরিজম, অনেক বড় অ্যাফোরিজম। তো এই অ্যাফোরিজমে আমরা আসলে টোটালি আমাদের ভিতরে যে জিনিসটা রোগ প্রবণতা বলে একটা শব্দ প্রচলিত রয়েছে, হ্যাঁ, সেইটা সম্পর্কে আমরা একটা টোটাল ধারণা আশা করি আজকের এই আলোচনার মধ্যে আমরা পেয়ে যাব। এটা আমার মনে হয় একটু 117টা চেষ্টা করি আজকে শেষ করার, মানে এটা অনেক বড় আলোচনা, তারপরে যতটুকু পারা যায় শেষ করি। আপনারা সাথেই থাকেন, ক্লাসটা একটু বড় হতে পারে বাট সাথে থাকেন। আচ্ছা, এইখানে স্যার যেটা বলছেন, কি বলছেন 117 নম্বর অ্যাফোরিজম, দেখুন এই যে বিগত যে অ্যাফোরিজম দুইটা আমরা আলোচনা করলাম, সেখানে আমরা যদি ধারাবাহিকতাটা দেখি তাহলে 117, আমি বলছিলাম 116 নম্বর হচ্ছে 17, 18, 19 এই তিনটা দরজা। সেটা কেন, সেটা কিন্তু অলরেডি একটু হিন্টস আমরা পেয়েছি যে একটা ওষুধ বিভিন্ন ধরনের সিমটম কিন্তু মানে প্রদর্শন করে। এখন 117তে এসে যে জিনিসটা আমরা জানতে পাচ্ছি, স্যার কিন্তু এখানে খুব স্পেসিফিক একটা বিষয় সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের কাছে। সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের ওষুধের যে বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বলছি যে না এটা একটু আগে যে কথাগুলো আলোচনা করা হলো যে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশি দেখা যাচ্ছে, এখানে এই লক্ষণের সংখ্যা বেশি বা তার রেমেডি হিসেবে যখন প্রয়োগ করা হচ্ছে তার দ্রুত আরোগ্যের যে প্রবণতা, সেটা একটা জিনিস। আর এখানে স্যার আরো একটু সূক্ষ্ম বিষয়ে প্রবেশ করেছেন। সেই সূক্ষ্ম বিষয়টা কি, এইটারই আর একটা রূপ। আর একটা রূপ বলতে এখানে এসে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ভিতরে এক ধরনের একটা প্রবণতা আছে। সেই প্রবণতাটা আসলে আমাদের মানে রোগের সাথে রোগকে রিপ্রেজেন্ট করে, মানে আপনাকে অন্য একজনের থেকে সম্পূর্ণ আলাদা করে। তো এইটাকে স্যার আসলে নাম দিয়েছেন ইডিওসিনক্রেসিস, যেটার বাংলা করলে হয় সন্তাপ প্রবণতা। এখন প্রশ্ন হতে পারে যে ইডিওসিনক্রেসিস এটা তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা বুঝবো না, কিন্তু সন্তাপ প্রবণতা এমন একটা বাংলা, এটাও তো আমরা বুঝি। সন্তাপ প্রবণতা আবার কি জিনিস? প্রবণতা তো আমরা বুঝি, আর সন্তাপ প্রবণতা আসলে এটা মানে প্রবণতারই একটা বিশিষ্ট রূপ, যেখানে আমরা মানে দেখতে পাবো যখন অ্যাফোরিজমটা পড়বো, এটা সম্পর্কে জানবো যে মানুষের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটা সকল মানুষের ক্ষেত্রে নয়। কিছু মানুষের ক্ষেত্রে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যটা আর অন্য কারোর ভিতরে নাই, এবং ওই ব্যক্তি বা ওই মানে ওই ধরনের ব্যক্তি বিশেষ কতগুলো আহ, বিষয় বা বিভিন্ন বস্তুর সাথে তাদের একটা মানে আন্তঃসম্পর্ক বিদ্যমান থাকে, যেগুলো ওনাদেরকে খুব বেশি প্রভাবিত করে। এবং সেইটা কেমন, এটার একটা মানে দুর্দান্ত একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ধরুন অ্যালার্জিক যে রিয়াকশন গুলো হয়, এটা কিন্তু এর একটা দারুণ উদাহরণ। সেটা কেমন, যে আপনি আমি হয়তো আমাদের দেখা যাচ্ছে যে মুরাদ স্যার বা রঞ্জিত স্যার আপনারা হয়তো আপনারা চিংড়ি মাছ খুব মজা করে খাইতে পাচ্ছেন, আমারও খুব মজা লাগে, বাট আমি যদি একটা চিংড়ি মুখে দেই আমার সাথে সাথে সমস্ত শরীর চুলকানো শুরু হয়ে যায়। তো এই যে একটা বিষয়, এখানে কিন্তু না কোনো ভেষজ
না কোনো অন্য কিছু। এটা স্বাভাবিক খাদ্যের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রয়োগ হয়, যদিও আমরা এখানে ভেষজ নিয়ে আলোচনা করব। কিন্তু আমি বোঝানোর স্বার্থে এখানে এটা বলছি, এই যে একটা প্রবণতা আমার ভিতরে পরিলক্ষিত হচ্ছে, মানে কি আমার কিন্তু এইটা একটা দুর্বলতা, আমার ভাইটাল ফোর্স এটা কিন্তু নিতে পারছে না, এই চিংড়ি মাছটা নিতে পারছে না। আমি এমনও শুনেছি, মানে শুনেছি বলতে আমি নিজে দেখেছি যে তাল পাখার যে হাত পাকা হয়, মানে তালের পাতার যে হাত পাকা হয়, এই পাখার বাতাস যদি সে গ্রহণ করে তার সারা শরীর চাকা চাকা হয়ে যায়। আপনি বলুন এটা কি ধরনের প্রবণতা? এই যে বিশিষ্ট কতগুলো বিষয় আছে, অনেকে আছে কি দেখবেন মানে পারফিউম ইউজ করছেন, সেটা খুবই মাইল্ড, উনি এটাতেই সন্তুষ্ট বা ভালো আছেন। আবার অনেকে খুবই ঝাঁঝালো বা তীব্র গন্ধযুক্ত ব্যবহার করতেছেন, ওনার কাছে এটাই ভালো লাগছে। উনি যখন রাস্তাতে যাচ্ছে তখন অনেকেই ওনার দিকে ফিরে তাকাতে বাধ্য হচ্ছে যে না, কি কে যাচ্ছেন এমন গন্ধ নিয়ে, অনেকে সেই গন্ধ সহ্য করতে পারছেন না। এই যে বিষয়গুলো মানুষের ভিতরে যে বৈশিষ্ট্যের যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমাদের হোমিওপ্যাথিতে স্যার এই অ্যাফোরিজমের মাধ্যমে দারুণভাবে সমন্বয় করেছেন, এই জন্য যে এইটা দিয়ে কিন্তু আমাদের যখন পেশেন্ট আমরা দেখব তখন পেশেন্টের যে রোগ প্রবণতার যে বিষয়টা সেটা আমাদের এই অ্যাফোরিজম থেকে আমরা ধারণা পেয়ে যাব। এই জন্য আমি এখানে লিখেছি, এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়টাও কিন্তু স্যার এই অ্যাফোরিজমে বলেছেন যে ঔষধের লক্ষণ উৎপাদন করার ক্ষমতা দুই প্রকার, একটা হচ্ছে নিরঙ্কুশ এবং অন্যটি শর্তযুক্ত। লক্ষণ প্রকাশের তারতম্যের জন্য ধাতু প্রকৃতি ও সন্তাপ প্রবণতাই দায়ী। এটা হচ্ছে মূল এই অ্যাফোরিজমটার একটা সারাংশ বলা যেতে পারে। অ্যাফোরিজমটা অনেক বড়, আমরা আগে পড়ি, পড়ে শেষ করি, দেন আমরা এটার ব্যাখ্যা বিস্তারিতভাবে করব। স্যার এখানে কি বলছেন? To the latter category belongs to the so-called idiosyncrasies. To the latter category belongs, অর্থাৎ মানে পরবর্তী যে আপনার বাংলাটা কি আমার মনে হচ্ছে অন্য একটা নিয়ে চলে আসলাম কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক আমরা মূল এখানে থাকি। টু দ্য লেটার ক্যাটাগরি বিলং দ্য সো কল্ড ইডিওসিনক্রেসি। এখানে এইখানে যে লেটার ক্যাটাগরি বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের 16 নম্বর অ্যাফোরিজমে যে একটা আপনার পরবর্তী যে লক্ষণগুলোর কথা বলা হচ্ছে সেটাকে আসলে স্যার এখানে মিন করছেন। সেটা কি আমরা 16 নম্বরে পেলাম যে বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আপনার মানে কোন রোগীর ক্ষেত্রে কোন ব্যক্তির ক্ষেত্রে এই যে একটা মেডিসিন কিছু লোকের ক্ষেত্রে অনেক লক্ষণ প্রডিউস করে, আবার কোন ক্ষেত্রে খুবই কম প্রডিউস করে। এই যে কোন ক্ষেত্রে কম প্রডিউস করে, এটা হচ্ছে পরবর্তী ক্যাটাগরি, এটাকে স্যার এখানে বলছেন, এটাকে বলা হচ্ছে, এটাকে উনি আবার বলছেন সোকল্ড ইডিওসিনক্রেসি, অর্থাৎ তথাকথিত ইডিওসিনক্রেসিস, অর্থাৎ সন্তাপ প্রবণতা। এখন আমরা আপাতত ইডিওসিনক্রেসিস বা সন্তাপ প্রবণ এইভাবেই আমরা পড়তে থাকি, পরে এটার ব্যাখ্যাটা জানলে এটার অর্থটা আমরা বুঝতে পারবো আরো ভালোভাবে। বাই হুইচ, যার মাধ্যমে, মিড পার্টিকুলার কর্পোরিয়াল কনস্টিটিউশন হুইচ, যার মাধ্যমে সরি পিকুলিয়ার কর্পোরিয়াল কনস্টিটিউশন হুইচ, অর্থাৎ যেটার মাধ্যমে আমাদের আপনার যে দেহের যে কনস্টিটিউশন, যেটা আমাদের গঠনগত যে বিষয়টা, সেই বিষয়টি আমাদের এটা প্রদর্শন করে। মিড মানে এটা অর্থটা বোঝায় অলদো আদারওয়াইজ হেলদি poses a disposition to be brought into a more or less morbid state। আচ্ছা, অলদো আদারওয়াইজ অথবা মানে অপর দিকে হেলদি স্বাস্থ্যকর, poses a disposition to be brought into a more অর্থাৎ মোর লেস মরবিড স্টেট বাই সার্টেন থিংস, অর্থাৎ কোন নির্দিষ্ট কোন জিনিস দ্বারা তার ভেতরে এই স্বাস্থ্যের যে মানে মরবিড স্টেট, অর্থাৎ যে অসুস্থতার অবস্থা, এটা আপনার হয় অধিক অথবা বেশি এখানে প্রদর্শিত হচ্ছে বা আসছে বা এটা আপনার ঘটে থাকে। certain things which seem to produce no impression and no change in many other individual, যেটা কিনা কি বলা হচ্ছে which seem, যেটা মনে হতে পারে, মনে হতে পারে টু প্রডিউস নো ইমপ্রেশন, যেটা অন্য কোনো মানে ইমপ্রেশন কোন রকম প্রভাব বিস্তার করছে না বা কোনো কিছু দেখাচ্ছে না, এন্ড নো চেঞ্জ, কোনো পরিবর্তন ইন মেনি আদার ইন্ডিভিজুয়াল, অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষেত্রে যেটা খুব সহজে আপনার অনেক পরিবর্তন আনছে সেটা মনে হতে পারে অনেকের ক্ষেত্রে আনছে না। অ্যাকচুয়ালি এই অ্যাফোরিজমটার মধ্যে আমরা ওষুধের একটা বৈশিষ্ট্যের বিষয় আমরা এখানে জানতে পারবো। ঠিক আছে, যখন আমরা আলোচনাটা শেষ করব এটা শুধু মাথায় রাখেন যে একটা বৈশিষ্ট্যের কথা বলছে, কি বৈশিষ্ট্য সেটা আমরা দেখব।
একটু হিটস দিয়ে যাই, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এই যে মনে হচ্ছে যে তাই তো এই ভেষজ বা এই ইনগ্রিডিয়েন্ট এই উপাদানটা একটা মানুষের ভিতরে এত প্রভাব বিস্তার করছে, আবার কোন কোন মানুষের ক্ষেত্রে কোন রকম চেঞ্জ আনছে না, তাহলে এটা কি আসলে এই ওষুধের কোন ক্রিয়া আসলে ওই নাই, নাকি এটা আসলে কেন হচ্ছে? এটা যার ভিতরে আসছে আমরা সেটাকেই বা কিভাবে আমরা একসেপ্ট করবো? আর যার ভিতরে আসছে না, যদি এটা ওষুধই হয়ে থাকে তাহলে তো অবশ্যই অপর ব্যক্তির মধ্যেও আসার কথা, কিন্তু সেটা আসছে না কেন? এই জন্যই স্যার এটাকে বলছেন যে কোন কোন ক্ষেত্রে মনে হতে পারে এটা তার ভিতরে এই ওষুধের ক্ষমতাটা হয়তো প্রদর্শিত হচ্ছে না বা তার ভিতরে নাই, ওষুধের ভিতরে এই তার ভিতরে এই জিনিস তৈরি করা। কিন্তু আমরা যখন অ্যাফোরিজমটা শেষ করব তখন আমরা এটা দেখব যে না আসলে ওষুধের ক্ষমতা রয়েছে, কিন্তু কেন ওই লোকের ভিতরে এটা প্রদর্শিত হচ্ছে না সেটা আমরা এই তার ব্যাখ্যা সহ এখানে পেয়ে যাব। সেটাই বলছেন যে বাট দিস ইনএবিলিটি, অর্থাৎ এই যে অক্ষমতা, কোন কোন লোকের ক্ষেত্রে এটা প্রদর্শিত হচ্ছে না, এই যে অক্ষমতা টু মেক অ্যান ইমপ্রেশন, একটা আপনার যে মানে ইমপ্রেশন এটাকে তৈরি করতেছেন, নো অন এভরিওয়ান ইজ ওনলি অ্যাপারেন্ট, মানে এটা আসলে আপনার এটাকে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট অর্থাৎ আপনার এটাকে কি বলে, আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা আসলে সবার পরে এটা আসলে আপনার প্রদর্শিত হচ্ছে না, বা এটা আপনার ইমপ্রেশন, এই ওষুধের যে ইমপ্রেশন বা এই ভেষজের যে ইমপ্রেশন সেটা সবার উপরে একই রকম ভাবে প্রয়োগ হচ্ছে না বা আপনার প্রদর্শিত হচ্ছে না, প্রয়োগ তো না, প্রদর্শিত হচ্ছে না। এটা কি এই এরপরের লাইনে এটার ব্যাখ্যাটা আসছেন যে ফর অ্যাজ টু থিংস আর রিকোয়ার্ড, অর্থাৎ দুইটা জিনিস প্রয়োজন কিসের জন্য, ফর দ্য প্রোডাকশন অফ দিস, এইগুলো ফর দ্য প্রোডাকশন অফ দিস মানে কি, মানে এইগুলো, এইগুলো বলতে কোনগুলা, এই যে কোন কোন ক্ষেত্রে প্রদর্শিত হয় কোন কোন ক্ষেত্রে হচ্ছে না, এইটার ক্ষেত্রে দুইটা জিনিস প্রয়োজন এখানে স্যার সেটাই বলছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আদার মরবিড অল্টারনেশন ইন দ্য হেলথ অফ মিন টু উইট। একটা কি দেখুন এখানে বলছে দা ইনহেরিটেড পাওয়ার অফ দা ইনফ্লুয়েন্স সাবস্টেন্স, অর্থাৎ ইনহেরিটেড মানে কি আপনার ধরেন প্রকৃত জাত, বা আপনার ইনহেরিটেড কি আমরা বুঝি জন্মগত ভাবে, অর্থাৎ যে ভেষজটা পরীক্ষা করা হচ্ছে তার প্রকৃত জাত যে আপনার যেটাকে কি বলে আমাদের যে ইন্ডিভিজুয়ালের ভিতরে যে পরিবর্তন করার যে সক্ষমতা, তার যে ক্ষমতা, এইটা একটা জিনিস। স্যার এখানে কি বলছেন, দুইটা জিনিস প্রয়োজন এই ধরনের লক্ষণ আপনার প্রডিউস করার ক্ষেত্রে, যদি দুইটা জিনিস একত্রিত হয় তখন আপনার কিন্তু এই জিনিসটা প্রদর্শিত হয়, যে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে, এটা কখন হচ্ছে, তখন আমরা এই দুইটা জিনিস যদি হয় তখন এটা হবে। তার ভিতরে একটা হচ্ছে কি ওষুধের নিজস্ব সেই রোগ তৈরি করার বা সেই লক্ষণ তৈরি করার ক্ষমতা একটা, দুই নম্বর হচ্ছে দ্য ক্যাপাবিলিটি অফ দ্য ভাইটাল ফোর্স, অর্থাৎ ক্যাপাবিলিটি মানে কি সামর্থ্য বা সক্ষমতা, অফ দ্য ভাইটাল ফোর্স জীবনী শক্তি কোনটা, দ্যাট এমিনেটস এনিমেটস animates the organism to be influenced by it, অর্থাৎ ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হচ্ছে এটার দ্বারা, ওই ভেষজের দ্বারা, অর্থাৎ ভাইটাল ফোর্স কিভাবে সেটা দ্বারা প্রভাবিত হচ্ছে এইটার দ্বারা। সহজ কথায় যদি আমরা এখানে আমরা একটা এটাকে উপস্থাপন করি তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে এই যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিছু লক্ষণ খুবই তীব্রভাবে প্রকাশ পাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে একেবারেই স্পর্শ করছে না, তাহলে এটা কখন মানে দুইটা ঘটনা কারণে এটা হবে, বা দুইটা কারণ থাকবে এটার জন্য। একটা হচ্ছে কি ওই পদার্থের ওই ক্ষমতা, ওই সংশ্লিষ্ট বিষয় উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়ত কি ভাইটাল ফোর্স ওই মানে ওই ভেষজ দ্বারা কতটা প্রভাবিত হতে পারছে সেটার উপরে ডিপেন্ড করে এই জিনিসটা আপনার প্রদর্শিত হবে। তারপরে কি বলছেন, দ্য অবভিয়াস ডিঅ্যারেঞ্জমেন্ট, আবশ্যিক ভাবে এই যে ডিঅ্যারেঞ্জমেন্ট আপনার যে বিশৃঙ্খলা মানে অফ দ্য হেলথ স্বাস্থ্যের ইজ ইন দ্য সো কল্ড ইডিওসিনক্রেসিস, এইটাকে আপনার বলা হচ্ছে যে তথাকথিত সেই ইডিওসিনক্রেসিস ক্যানট বি লেড টু দ্য অ্যাকাউন্ট অফ দিস পার্টিকুলার কনস্টিটিউশন অ্যালোন, অর্থাৎ এইটা শুধুমাত্র ওই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেই এটা থাকতে পারে না, মানে এই যে থাকতে পারে না এইটার ব্যাখ্যাটা কিন্তু পরবর্তী লাইনে। তো জাস্ট এইগুলো মাথায় রাখেন, শেষ করলে পুরো জিনিসটা বুঝতে পারবেন, পুরো থিমটা। অর্থাৎ এখানে বলছেন কি এই দুটো জিনিস হলে তো এটা হবে বুঝলাম, কিন্তু এই যে একটা ডিঅ্যারেঞ্জমেন্ট যে বিশৃঙ্খলা এটা কি করতে পারে না, ক্যান নট বি লেড টু দ্য অ্যাকাউন্ট অফ দিস পার্টিকুলার পিকুলিয়ার কনস্টিটিউশনস অ্যালোন, অর্থাৎ এই মানে অদ্ভুত টাইপের এই আপনার যে তাদের যে প্রকাশিত হচ্ছে তাদেরকে মিন করছে যে এই যে পিকুলিয়ার টাইপের যে ধরনের কনস্টিটিউশন আছে বা আপনার দেহের যে গঠন আছে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শুধু এটা প্রকাশিত হবে, মানে এরকমটি যেন আমরা মনে না করি, বাট দে মাস্ট তারা অবশ্যই অলসো বি ascribed to this thing that produce them,
এটা অবশ্যই আপনার অন্যদের পরেও এটা কিন্তু আপনার প্রদর্শিত হতে পারে বা সেই ক্ষমতা তার ভিতরে আছে। ইন হুইচ মাস্ট লাই দ্য পাওয়ার অফ মেকিং দ্য সেম ইমপ্রেশন। দেখুন বলছে কি মাস্ট লাই দ্য পাওয়ার, অর্থাৎ ওই ক্ষমতাটা তার মধ্যে রয়েছে টু মেকিং অফ মেকিং, তৈরি করার দ্য সেম ইমপ্রেশন, একই ধরনের লক্ষণ অন অল হিউম্যান বডি, সকল মানব দেহে। ইয়েট ইন সাচ এ ম্যানার that but a small number of healthy constitution have a tendency to allow themselves to be brought into such an obvious morbid condition by them। অর্থাৎ কিছু মানুষের ক্ষেত্রে এই প্রবণতাটা রয়েছে যেটা কিনা তাদের এই জিনিসটা প্রদর্শন করার ক্ষমতা আপনার প্রদর্শন আপনার দেখানোর সুযোগটা পায়। ওই যে মেডিসিন তার ভিতরে ক্ষমতা কিন্তু রয়েছে এবং সেটা সকল মানব দেহেই এটা করতে পারে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা করতে পারে কোথায়, যেখানে এই যে বলছে টেন্ডেন্সি টু অ্যালো দেমসেলফ, যেগুলো তাদের ভিতরে ওই ইন্ডিভিজুয়ালের ভিতরে এটাকে অ্যালো করতেছে, তার ভাইটাল ফোর্স অ্যালো করতেছে, সেই ক্ষেত্রে এটা প্রদর্শিত হতে পারে। এখন যাদের ক্ষেত্রে প্রদর্শিত হচ্ছে না তার মানে কিন্তু তার ওই 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 ভেষজের যে ওই ক্ষমতা কিন্তু নাই, এটা প্রমাণ করে না। মানে এখানে মোদ্দা কথা হচ্ছে যে কোনো ভেষজের যে কিছু কিছু লক্ষণ, মানে এখানে সেন্সিটিভিটি বোঝানো হচ্ছে, মানে খুবই আপনার যেটা স্পর্শকাতরতা বা আপনার যে প্রবণতা, কোন কোন রোগীর ক্ষেত্রে খুবই সামান্য সে জিনিসটা প্রভাবিত হচ্ছে বা আপনার প্রদর্শিত হচ্ছে, আবার কোন কোন মানুষের ক্ষেত্রে হচ্ছেই না। তার মানে আমরা যদি এটা না বুঝি যে ওই ভেষজের বা ওই উপাদানের যার দেহে প্রকাশিত হচ্ছে ওই লক্ষণগুলো যার দেহে হচ্ছে না তার দেহে প্রকাশ করার ক্ষমতা নেই, অর্থাৎ তার ক্ষমতা আসলে এটা না, এটা যেন আমরা মনে না করি। কেন? কারণ এই জিনিসটা প্রকাশিত হতে গেলে দুইটা জিনিস দরকার, একটা ওষুধের নিজস্ব স্বভাবগত বৈশিষ্ট্য ওইটা উৎপাদন করার, আর একটা ভাইটাল ফোর্সেরও তাকে পারমিশন দেওয়ার বা তাকে অ্যালাউ করার। এটাই স্যার বলছেন এই দুটো সমন্বয় হলে কিন্তু সেটা প্রকাশিত হবে। অর্থাৎ যার দেহে হচ্ছে না তার মানে এটা আমরা নিব না যে ওটা আসলে প্রদর্শন ওই ওই সাবস্টেন্সের এই ক্ষমতা নাই, এটা যেন আমরা মনে না করি। স্যার আসলে এটাই বলতে চাচ্ছেন। সর্বশেষ এই অ্যাফোরিজমের যে লাইনটা সেখানে স্যার যেটা বলছেন দ্যাট দিস এজেন্ট, এজেন্ট মানে ওই উপাদান ওই ভেষজ ডু অ্যাকচুয়ালি মেক দিস ইমপ্রেশন, এই প্রকৃত পক্ষে এই অবস্থা মানে তৈরি করতে পারে অন এভরি হেলদি বডি, প্রত্যেক মানে আপনার কি বলে হেলদি বডি মানে স্বাস্থ্যকর শরীরে বা সুস্থ শরীরে, স্বাস্থ্যকর তো না সুস্থ শরীরে, ইজ শোন বাই দিস, এর মাধ্যমে যেটা দেখা যায় দ্যাট হোয়েন এমপ্লয়েড অ্যাজ রেমেডি, দে, এখানে একটা চমৎকার কথা স্যার আসলে বলছেন। মানে আমরা এই যে এত কিছু বলছি এতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, এই কথাটা টোটাল একটা সাইন্টিফিক ব্যাখ্যাটা আসলে এই লাইনে আসছে। কারণ আমরা যখন এটা বলছি যে কোনো মানুষের দেহে খুবই আপনার প্রতিক্রিয়া দেখাচ্ছে আর কোনো কোনো মানুষের দেহে আদৌ প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তাহলে তো আমাদের ভিতরে এই প্রশ্নটা হওয়াটাই স্বাভাবিক কি, যে আপনার এই ভেষজের প্রকৃত অর্থেই এইটা উৎপাদন করার ক্ষমতা নেই। কিন্তু স্যার কি বললেন এতক্ষণ যে না এটা কিন্তু আছে, তার ক্ষমতা রয়েছে। কেন রয়েছে? কারণ ওইটা ক্ষমতাটা যে তার রয়েছে এটা লক্ষণগুলো প্রদর্শন করার ক্ষেত্রে তার দুটা জিনিসের দরকার, তার নিজস্ব বৈশিষ্ট্য, পাশাপাশি ওই যার শরীরে প্রয়োগ করা হচ্ছে তার ভাইটাল ফোর্সের আপনার অ্যালাউ করার একটা ব্যাপার বা তাকে গ্রহণ করার একটা বিষয়। এখন যার শরীরে নাই তার ক্ষেত্রে এটা যে প্রযোজ্য, কিভাবে প্রযোজ্য, যদি তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয় আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না ভেষজের আসলে ওই ক্ষমতাটা বিদ্যমান, এবং সেটা এই যে স্যার বলছেন সকল এভরি হেলদি বডি, প্রত্যেক স্বাস্থ্যকর শরীরেই বা সুস্থ শরীরেই সেটা আপনার প্রদর্শিত হতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো সেইটারই ব্যাখ্যাটা এই লাইনটা স্যার দিচ্ছেন, যেন আমরা এই তর্কটা না করি বা এই জায়গায় বিভ্রান্ত না হয় যে না এটা যেহেতু সব শরীরে প্রকাশিত করতে পারছে না তার মানে এর ক্ষমতাটা আসলে এটা নেই, এটা যেন আমরা মনে না করি। সেটাই উনি এখানে বলছেন। কি বলছেন? দ্যাট হোয়েন এমপ্লয়েড, অর্থাৎ এটাকে যখন প্রয়োগ করা হচ্ছে অ্যাজ রেমেডি, একটা ওষুধ হিসেবে, দে রেন্ডার ইফেকচুয়াল হোমিওপ্যাথিক সার্ভিস। হ্যাঁ, তারা আসলে কি একটা হোমিওপ্যাথিক মানে সার্ভিস বলতে কি আসলে হোমিওপ্যাথিক যে নিয়ম সেটাই আসলে তারা এখানে খুব মানে ইফেকচুয়াল, অর্থাৎ এখানে খুব ফলপ্রসূ ভাবে এখানে সেটা কিন্তু তারা এটা প্রদান করতেছে বা পেশ করতেছে। সেটা কিভাবে? সেটাই উনি বলছেন টু অল সিক পারসন ফর মরবিড সিমটম সিমিলার টু দোজ, অর্থাৎ সকল অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ফর মরবিড সিমটম, অর্থাৎ ওই যে অসুস্থতাজনিত সেই যে লক্ষণগুলো সিমিলার টু দোজ দেম সিমস টু বি ক্যাপাবল অফ প্রডিউসিং ইজ সো কল্ড ইডিওসিনক্রেটিক ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেগুলো ওই যে ইডিওসিনক্রেটিক যে ইন্ডিভিজুয়াল ছিল তাদের ভিতরে যেগুলো প্রয়োগ মানে প্রদর্শিত হয়েছিল এই প্রদর্শিত হওয়া লক্ষণগুলো নিয়ে
যদি এমন কোনো ব্যক্তি আসে বা ওনাদের ভিতরে, যাদের ভিতরে যখন আপনার এটা প্রুভ করা হয়েছে, যখন প্রকাশিত হয়নি, কিন্তু তারাও যদি কখনো এরকম লক্ষণ প্রদর্শন করে, সেই ক্ষেত্রে যখন এই ওষুধ প্রয়োগ করা হয় তখন দেখা যায় সেই ব্যক্তিটা আপনার আরোগ্য হচ্ছে। এখন যদি ওষুধ প্রয়োগ করে সেই ব্যক্তিটা আরোগ্য হয়, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আসলে এর ভিতরে সেই ক্ষমতা ছিল, ওষুধের সেই ক্ষমতা ছিল, যদিও যখন প্রুভ করা হয়েছে ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়নি, কিন্তু আসলে তার ভিতরে এই ক্ষমতা অন্তর্নিহিত রয়েছে। স্যার আসলে এখানে মানে একটা ব্যাপক একটা আলোচনাকে উনি খুব সংক্ষিপ্ত ভাবে এখানে আসলে রূপদান করেছেন। এখন আমি রিডিং পড়লাম, বাট এইটার যে একটা মানে আলোচনা বা এটার যে একটা ব্যাখ্যা, এটা আমরা যদি একটু উদাহরণ সহকারে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এত কথার একটা মনে হয় একটা সিম্পলিফাই করা যেতে পারে বা আমাদের বুঝতে আরো একটু সহজ হতে পারে। সেক্ষেত্রে যেটা হয়, যেমন ধরুন আমি প্রথমে যেটা বলছিলাম, অনেকের বিভিন্ন ধরনের ঘ্রাণের সমস্যা থাকে। এটা কিন্তু তার ভিতরে এই সন্তাপ প্রবণতাকেই নির্দেশ করে। আমরা আসলে এইখানে মূলত বোঝার চেষ্টা করব সন্তাপ প্রবণতাটা কি এবং এইটার সাথে আমাদের রেমেডি প্রয়োগের ক্ষেত্রে মানে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টা আমরা আসলে এখান থেকে নেওয়ার চেষ্টা করব। এখন আসুন আমরা এটাকে জাস্ট ব্যাখ্যা আকারে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার যেমন ধরুন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আকাশে যখন পূর্ণিমার চাঁদ দেখা যায় তার ভিতরে অনেক ভাবপ্রবণ হয়ে যায়। অথচ আমার ভিতরে কখনোই ওই পূর্ণিমা চাঁদ দেখার জন্য কোনো আগ্রহ আসে না, ধরে নেই। আবার অনেকে এই পূর্ণিমা চাঁদ যেদিন হয় সে নিজেকে ধরেই রাখতে পারে না, সে হয়তো একটু মাঠে যাবে, একটু গান গাইবে, এই যে তার ভিতরে একটা প্রবণতা আসছে। দেখুন উনিও কিন্তু সুস্থ মানুষ, আপনিও সুস্থ মানুষ, কিন্তু আপনার ভিতরে এটা আসছে না, তার ভিতরে কিন্তু এটা আসছে। আবার কেন্টের একটা লেখনীতে এমনটা মানে আমি এই রেফারেন্সটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমি এরকম তো পেয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি তার আসলে এই পূর্ণিমা চাঁদের সময় মানে পূর্ণিমা যখন চাঁদটা আকাশে ওঠে তখন তার বাঁশির সুর অত্যন্ত ভালো লাগে এবং তার যে প্রেমিক তার সাথে সে ওই বাঁশির সুরে একেবারেই মানে হয়ে যায়, মানে পাগল হয়ে যায় এবং তার সাথে সে মিলিত হয়। এই যে তার ভিতরে ওই সময়ের জন্য এই যে মানে প্রবণতাটা, এটা কিন্তু তার ভিতরে একটা মানে এটাকেই বলা হচ্ছে এটা ইডিওসিনক্রেসিস। অর্থাৎ ইডিওসিনক্রেসিস এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যটা আপনাকে অন্য সকলের থেকে আলাদা করবে। এবং সেই ক্ষেত্রে আপনার খুব প্র্যাকটিক্যালি বুঝতে হলে যে আমি আগে যেটা বললাম যে পাখার বাতাসে তার অ্যালার্জি দেখা যাচ্ছে, এই যে একটা প্রবণতা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। সচরাচর কিন্তু এই জিনিসটা দেখা যায় না, কিন্তু এটা কিন্তু তার ভিতরে সেই আপনার মানে এটাকে কি বলে, এটাই কিন্তু একটা ইডিওসিনক্রেসি। ঠিক আছে, যে আপনার ভিতরে যে রোগ প্রবণতা যেটা, এটা কিন্তু এটাকে এই জন্য বলা হচ্ছে ইডিওসিনক্রেসিটা হচ্ছে আপনার রোগের দরজা, যে আপনার এটা দিয়ে কিন্তু আপনি ওর মানে রোগের প্রবণতা যেটা সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। যেমন অনেকেরই এই যে চিংড়ি মাছের কথা বললাম, অনেকের আছে যে না ঠিক আছে চিংড়ি মাছ ইলিশ মাছ খাইতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ভেন্ডি খেলে তার সমস্যা। তাহলে এই যে প্রবণতা গুলা এইগুলো কিন্তু তাকে আসলে আলাদা করে। এখন এই যে ইডিওসিনক্রেসি বুঝতে আমরা এই উদাহরণগুলো হয়তো দিলাম, কিন্তু এইটার সাথে আমরা হোমিওপ্যাথির ওষুধ প্রুভিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি। যেমন দেখা যাচ্ছে কি আপনার আহ হচ্ছে যে যখন থুজা ওষুধটা প্রুভিং করা হয় তখন দেখা গেছে যে এটা পেঁয়াজের সাথে একটা রিয়াকশন হয়। অর্থাৎ থুজা ওষুধটা যখন প্রুভিং করা হয় অনেকের মধ্যে এটা দেখা গেছে যে আপনার আহ আহ, পেঁয়াজ তখন যদি তারা গ্রহণ করে তাদের আপনার ডিসেন্ট্রি দেখা দিচ্ছে, উদরময় দেখা দিচ্ছে। তো এবং এই জন্য যখন আপনি কোনো পেশেন্ট পাবেন যার ভিতরে আপনার দেখা যাচ্ছে পেঁয়াজ খেলে আপনার উদরময় হয়, এরকম যদি আপনি পান তাকে আপনি উচ্চ শক্তি থুজা দিবেন, দেখবেন যে সে আরোগ্য লাভ করেছে। তো এইরকম অনেক মেডিসিনেরই কিন্তু এই ধরনের বিশিষ্ট বিশিষ্ট কিছু বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করে থাকি। তো যেমন ধরুন পলসিকাম যখন প্রুভিং করা হয়েছিল তখন দেখা গেছিল কি ওই প্রভাবদের ভেতরে আপনার ডিমের গন্ধ তারা সহ্য করতে পারে না, যে কারণে দেখবেন পলসিকাম আপনি যখন পড়ছেন ওরা গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। এরকম একটা প্রবণতা আমরা কিন্তু মেডিকেতে পেয়ে থাকি। তো সেইটাই কিন্তু স্যার আসলে এখানে বলছেন, এই যে প্রবণতাটা তৈরি হচ্ছে এটা কিন্তু মানে তার ইডিওসিনক্রেসির একটা অংশ। প্লাম্বাম মেট তার কিন্তু মাছ খেতে পারে না, লাইকোপোডিয়াম তারা শামুক খেতে পারে না। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই এই অ্যাফোরিজমটাকে আসলে স্যাটিসফাই করে। এখন আমি আসলে এখানে যে জিনিসটা সংযোজন করিনি আপনাদেরকে ইডিওসিনক্রেসিসটা আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি। সেটা আসলে আমাদের কেন্টের যে আপনার আছে লেসার রাইটিং আছে সেখানকার থেকে আমি জাস্ট কোটেশনটা পড়ে একটু শোনাই আপনাদের, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখানে স্যার 321 নম্বর পৃষ্ঠায় বলছেন দিস টার্ম
has been used in allopathy nomenclature, অর্থাৎ বলছে যে এই দিস টার্ম বলতে আমাদের ইডিওসিনক্রেসি এই টার্মটাকে উনি বলছেন, এটা অ্যালোপ্যাথিতে ব্যবহার করা হয় টু ডিফাইন, সংজ্ঞায়িত করতে, এ কন্ডিশন একটা অবস্থা, সাপোজ টু বি এ স্পেশাল হাইপার সেনসিটিভ স্টেট। এটা কিন্তু কেন্ট স্যার লিখছেন তার লেসার রাইটিং এ। হ্যাঁ, যেহেতু উনি এমডি একজন ডাক্তার ছিলেন, উনি কিন্তু অ্যালোপ্যাথিতে কিভাবে এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, সেটাই আসলে আমি ওনার লেসার রাইটিং থেকে এটাকে বলছি। কি বলছেন, যে এটাকে ডিফাইন করা হয়, এটা সংজ্ঞায়িত করা হয়, কি সংজ্ঞায়িত করা হয়, কন্ডিশন একটা অবস্থা, সাপোজ টু বি এ স্পেশাল হাইপার সেনসিটিভ স্টেট অলওয়েজ প্রেজেন্ট ইন এ পার্টিকুলার পেশেন্ট। হ্যাঁ, পার্টিকুলার পেশেন্ট অর্থাৎ কিছু স্বতন্ত্র রোগীদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আপনার প্রদর্শিত হয় বা দেখা যায়, এরকম একটা অবস্থা, মানে কি হাইপার সেনসিটিভ, অত্যন্ত সংবেদনশীল এই বিষয়গুলোতে। আচ্ছা, ইট ইজ ওয়েল নোন that some patient have an increased irritability for certain drug, অর্থাৎ কি বলছেন যে পরের লাইনে ইট ইজ ওয়েল নোন, এটা খুবই সুপরিচিত, দ্যাট এই যে সাম পেশেন্ট কিছু রোগীদের ক্ষেত্রে হ্যাভ অ্যান ইনক্রিজড ইরিটেবিলিটি, অর্থাৎ তাদের মানে বিরক্তিকর বা উত্তেজনাকর একটা অবস্থা সৃষ্টি করে ফর সার্টেন ড্রাগ, কিছু ওষুধের ক্ষেত্রে। এই যে খুবই মানে এই যে ওষুধে খুব বেশি তীব্রতা প্রয়োগ মানে প্রদর্শিত হচ্ছে, মানে এখানে মূলত ওষুধটা প্রয়োগ করার পরে কারো কারো ক্ষেত্রে কোনো রকম রেসপন্স দেখা যাচ্ছে না, কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত মাত্রা দেখা যাচ্ছে, মানে সে সহ্যই করতে পারছে না। বিষয়টা হচ্ছে এইটা। হ্যাঁ, এর আগে যেটা আমরা ক্যালকেরিয়া কার্ভের উদাহরণ অর্থাৎ 116 নম্বর অ্যাফোরিজমে যেটা বলেছি, যে একই ওষুধ বিভিন্ন জনের মধ্যে সব লক্ষণ প্রকাশ পায় না, কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়, সেখানে কিন্তু লক্ষণের কথা বলা হচ্ছে, আর এখানে কিন্তু তীব্রতার কথা বলা হচ্ছে। আসলে এই ইডিওসিনক্রেসি দিয়ে বোঝানো হচ্ছে তীব্রতা, তার ভিতরে একটা ভয়াবহতা। এই সামান্য ওষুধ, একই পরিমাণ ওষুধ, এটাকে তার ভিতরে একটা তীব্র একটা প্রভাব সৃষ্টি করছে, যেটা কিনা অন্য কারোর ভিতরে করছেই না। এই যে তীব্রতার মাপকাঠি, এইটা যে আপনি পরিমাপ করবেন, সেটা কিন্তু ইডিওসিনক্রেসি দিয়ে আপনাকে বুঝতে হবে। সেটাই আসলে মূলত এখানে বলছেন। পরবর্তী লাইনে স্যার বলছেন দিস সাসসেপ্টিবিলিটি, এই আপনার যে সংবেদনশীলতা হ্যাজ বিন কল্ড, এটাকে বলা হয় ফর ওয়ান টু বি বেটার এক্সপ্লানেশন এন্ড ইডিওসিন, অর্থাৎ ইডিওসিনক্রেসি আসলে উপযুক্ত কোনো শব্দ না পাওয়াতে, এই যে অতিরিক্ত যে আপনার মানে সংবেদনশীলতা বলি বা স্পর্শকাতরতা বলি, এইটার উপযুক্ত শব্দ না পাওয়াতে এটা আসলে ইডিওসিনক্রেসি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমার মনে হয় এই অ্যাফোরিজমটাতে আমরা যে ইডিওসিনক্রেসি সম্পর্কে যে ধারণাটা আমাদের প্রয়োজন, সেটা মোটামুটি আমার আলোচনার মধ্যে এসেছে। তো অ্যাকচুয়ালি এটা এই অ্যাফোরিজমের দুইটা ফুটনোট আছে, ফুটনোটে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো কিছু নাই, যেগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। যেমন ধরুন একটা ফুটনোটে স্যার বলছেন, একটু আসে আমি একটু ব্যাকে যাই। দেখুন একটা ফুটনোট হচ্ছে কোথায়, 95 এ, 95 এই যেটা আপনার না হয়ে গেল 95। তো এখানে কি বলা হচ্ছে, এই ফুটনোটটা কোথায় স্যার ইন্ডিকেট করেছেন, যে নো চেঞ্জ ইন মেনি আদার্স ইন্ডিভিজুয়াল, অর্থাৎ অনেক আপনার ব্যক্তির মধ্যে এই জিনিসটা কোনো পরিবর্তন আনে নাই, তাই না? তো এটাকে যেন আমরা মনে না করি যেটা তার ক্ষমতা নাই, এটা যেন সেটাই আসলে দেখুন ওই অ্যাফোরিজমটা আমরা 95টা কি বলছেন স্যার এখানে, স্যার আসলে বলেছেন যে এই যে আমি যেটা বলছিলাম গোলাপ ফুলের ঘ্রাণ বলি, বা এই যে কেউ কাঁকড়া মাছ বা মাছের ডিম খেলে তার সাথে সাথে মানে কোনো পাতা স্পর্শ করে অসুস্থ হয়ে যায়, যেটা কিনা অনেকের মধ্যে যায় না। এই যে অসুস্থ হয়ে যায়, মানে এটা কিন্তু খুবই একটা বিপজ্জনক অবস্থা তৈরি করে, যে জন্য স্যার কিন্তু এখানে বলেছেন যে সাম ফিউ পারসন আর অ্যাপ্ট টু ফেইন্ট ফ্রম দ্য স্মেল অফ রোজ and to fall into many other morbid and something dangerous state। বুঝতে পারছেন, এটা কিন্তু স্বাভাবিক কোনো লক্ষণের কথা বলা হচ্ছে না, খুব ভয়াবহ কিছু বলা হচ্ছে, বা সেটা তীব্রতার কথা এখানে আসলে বোঝানো হচ্ছে। তো এটা ওই যে ইন্ডিভিজুয়ালের কথা ওখানে বলা হচ্ছিল, সেটার রেফারেন্সে এই পাদটিকাটা স্যার এখানে ব্যাখ্যা করেছেন, যে এখানে অনেকের ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের সামান্য কিছুতেই এই ধরনের লক্ষণগুলো আসলে ফুটে ওঠে। আর ফুটনোট 96 এ আসলে স্যার যেটা বলেছেন, রেফারেন্স দিয়েছেন যে সম্রাট আলেকজিয়া তার গোলাপ ফুলের গন্ধেই তিনি মূর্ছাগ্রস্ত হয়েছিলেন এবং পরবর্তীতে গোলাপ জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয়েছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে তাকে যে প্রভাবিত করে সেটা আসলে এখানে স্যার এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই জন্য যে মানে এটা মনে করা এখানে আরেকটা দিক থেকে যাচ্ছে, যেন এটা কখনো মনে না করি যেহেতু অন্য ব্যক্তিদের মধ্যে এই যে মানে সেই কথাটাই কিন্তু এখানে এই আপনার 96 এ কিন্তু সেই কথাটা প্রমাণ পাওয়া যায়। কি প্রমাণ পাওয়া যায়, যে স্যার একটা কথা বলেছেন অ্যাফোরিজমের মধ্যে, যখন এটা
আপনার একই ধরনের লক্ষণ নিয়ে যখন কোনো ব্যক্তি আসছে তার ভিতরে যখন আপনি এই রেমেডি বা ওই ভেষজ প্রয়োগ করছেন, সেটা কিন্তু সুস্থ হচ্ছে। অর্থাৎ দেখুন এখানে সম্রাট এই যে আলেকজিয়া, উনি গোলাপ ফুলের গন্ধেই মূর্ছা হয়েছিলেন, আবার ওই যেহেতু মূর্ছা হয় তখন পীড়িত অবস্থা, তখন গোলাপ জল ছিটিয়ে তাকে আবার সুস্থ করা গেছে। অর্থাৎ এইটা যে সবার মধ্যে তৈরি করতে পারে, এটা যে তাকে সুস্থ করতে পারে, সেটারই কিন্তু তার আবার প্রমাণ। তো এটাই ছিল মূলত আমাদের 117 নম্বর অ্যাফোরিজমের আলোচনা। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো সেটা যথাযথ উত্তর দেওয়ার। আমার সাথে আপনাদের এতটা সময় থাকার জন্য আমার পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখন আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। স্যার অ্যাপোরিজম 17-তে যে রোগ